এইটার দায় হচ্ছে রাজনৈতিক দলের। আমি আপনাকে একটা কথা বলি, আর্মিতে তো আমি আজ পর্যন্ত শুনি নাই অমুক ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল অমুককে একটু দেন রাজনীতিকরা। আমি দুই গভর্নমেন্টে বিএনপির 1 থেকে 6 এবং 91 থেকে 96 গভর্নমেন্টে যথেষ্ট ভালো বুঝি, কিন্তু আমি শুনি নাই যে কোনো মন্ত্রীর কাছে অথবা প্রধানমন্ত্রী কার্যালয়ে এদের কাছে এসে কেউ তদবির করছে অমুক লেফটেন্যান্ট কর্নেলকে অমুক ব্যাটালিয়নের কমান্ডার করার জন্য একটু বলে দেন আর্মি থেকে, অথবা ডিফেন্স সেক্রেটারিকে একটু বলেন। আমি তো শুনি নাই, কোনোদিন শুনি নাই। তো এইটা ওইখানে করে না, এইখানে করে কেন? এইখানে করে এই জন্য যে এটা হচ্ছে যে এই জায়গাটাতে কোন সিস্টেমে ত্রুটি আছে, ঘটনা আছে, যে এই জায়গাতে তদবির করা যায়। নাম্বার 2, আপনাকে মনে করিয়ে দেই যে 1983 ব্যাচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যখন ডিনদের হাতে চলে গেল, মানে কোন ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের হাতে থাকলো না, তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ভর্তির কোন তদবির হয় না। এমনকি প্রাইম মিনিস্টার তদবির করতে পারেন। তো এর আগে ধারণা করা হতো যে ছাত্র নেতারা মনে করতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা ভর্তিটা না করতে পারি, সেই তত বড় ছাত্র নেতা যে যত বেশি ভর্তি করতে পারে। তো আমার কথা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখন যে ভর্তি নাই, এই যে 82-83 ব্যাচ থেকে যে ভর্তির তদবির হয় না, এখন কেউ কেউ ছাত্র রাজনীতি চলে না। তো আমার কথা হচ্ছে ডিসিএসপি আমি লটারির মাধ্যমে দেবো কেন? আমি ডিসিএসপির ট্র্যাক রেকর্ড দেখে আমি আমার বিবেচনা অনুযায়ী দিব। কে কি বললো এতে কিছু আসে যায় না। আমি ময়মনসিংহের ডিসিকে তো নেত্রকোনায় আর দিব না। আমি সিলেট সদরের এসপি কে আর কখনোই আমি হবিগঞ্জে দিব না, সুনামগঞ্জে দিব না। কারণ মিটিং এর সময় ওই ময়মনসিংহ সিলেট সদরের এসপি যে ওইখানে ডিআইজির পাশের যে সিটটা আছে এইটাতে সে বসে প্রথম, তার জন্য তো এটা অপমান করা হবে যখন সে 3 সিট দূরে এসে বলল। গ্রেটার জেলাগুলিতে সিনিয়র এসপি দেওয়া হয়, গ্রেটার জেলাগুলিতে সিনিয়র ডেপুটি সেক্রেটারিকে দেওয়া হয়, এবং নতুন জেলাগুলিতে পরের যে এর থেকে জুনিয়র দেওয়া হয়। আপনার বিবেচনার উপর আস্থা নাই কেন? ইউ আর দ্য পার্সন, যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে আপনার ডিসিশনের উপর আপনার নিজের আস্থা নাই। রাজনৈতিক নেতা কেউ ক্লেম করতে পারবে যে আমি বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উমুক এসপি আমার দেওয়ার জন্য দেয় নাই? আমি তো যে এসপির নাম, ধরুন আমি হবিগঞ্জের, আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হই, আমরা তো প্রথমেই যখনই বলবে যে উমুক এসপি কে হবিগঞ্জ দেন, আমি তো ওকে ওই ডিভিশনেই রাখবো না, ওই জায়গায় রাখবো না। ওইটা তদবির হয়েছে কেন? ওকে ডাকাবো আমি, তোর তদবির হয়েছে কেন? জিজ্ঞেস করেন আপনি আর্মি কিভাবে দিয়ে, এই 2 জন আর্মি পার্সোনাল আছেন এখানে, 2 জনকে জিজ্ঞেস করেন তারা কিভাবে এই ডিসিপ্লিনটা মেনটেন করেন। তাদের এখানে তদবির করে না কেন? পলিটিশিয়ানরা, যারা মন্ত্রীরা কেন তদবির করে না? ওটা কিভাবে মেনটেন হচ্ছে, আর এইখানে তদবির হবে কেন? তো এটা হচ্ছে, আমি আপনাকে বলি যে যাদের নিজেদের আস্থার উপর, নিজেদের ডিসিশনের উপর আস্থা নাই, এটা হলো যারা নিজেদের ডিসিশন অ্যাসার্ট করতে পারেন না, এরা গভর্নমেন্টে থাকবেন কেন? হি শুড রিজাইন। যে আমি পারি না ভাই, আমি সরি, আমি এই চাপটা নিতে পারি না, আমি থাকবো না এখানে। দেখুন কি জন্য, কি কি চাপ। উমুক উমুক পলিটিশিয়ান আমাকে বলছে তার এখানে এসপি দিতে হবে, না হলে আমি এখানে আমার বিরুদ্ধে এই করবে। আমি
আমি রিজাইন করতে চাই, ওই পলিটিশিয়ানের অবস্থা কি হয় দেখেন কালকে, জনগণ জুতা দিয়ে মারবে। তো এই সাহস তো নাই। গাছের তলারটাও খাবে, উপরেরটা, তলারটাও কুড়াবে, উপরেরটাও খাবে, এইটা হলো মূল বিষয়। তো এখন আমি আপনাকে বলি যে আপনার এরপরে যে বাকি যেগুলো হচ্ছে, যে আইন তাড়াতাড়ি পাশ করার কারণ কি? ওনার তো এত তাড়াতাড়ি তো কোনো ডিসিশন নেওয়ার কারণ নাই। এই যে চট্টগ্রাম বন্দর, উনি এত তাড়াতাড়ি ডিসিশন দিচ্ছেন, উনি কার কথা শুনছেন? কারোর সাথে আলাপ করছেন চট্টগ্রাম বন্দর দেওয়ার ক্ষেত্রে? কারোর সাথে আলাপ করছেন? তো লাল কেউ তো দিয়া দিলেন প্রতিবাদও যে, করতেছে না, কেউ কি কারোর প্রতিবাদ সাথে তো আলাপ করতেছে? করেন নাই। আমি বলছি কারোর সাথে আলাপ করেন নাই। ওটা কি লটারি করছিলেন, দিব কি দিব না? ওটা তো লটারি করেন নাই। লাল দিয়া দিব কি দিব না, একটা লটারি করছেন না নি? লটারি তো করেন নাই। তো এসপি ডিসির ক্ষেত্রে লটারি হবে কেন? আমি ভালো অথবা মন্দ ওয়াল, উনি তো একটা ডিসিশন নিচ্ছেন, আমি এটা সমালোচনা করব, আমি সমালোচনা করব। আরেকজন হাসিন ভাই হয়তো এটা বলবেন যে ইয়েস, ডক্টর ইউনূস ডু রাইট, হি ডিড রাইটলি টেক এ ডিসিশন। এটা হতে পারে, উনি নিতেই পারেন। তো উনি নিয়েছেন তো, ও তো লটারি আশ্রয় নেন নাই। তো এখানে এসপিডিসির ক্ষেত্রে লটারি নেবেন কেন? আমি দেখব যে আমার বেস্ট ওয়ান আমি চুজ করব, আমার আস্থা বিশ্বাস দিয়ে, আমি আমার বিবেচনা দিয়ে, আমি গভর্নমেন্টে আমার বসাইছেন, আমি বেস্ট ওয়ান চুজ করবো আমার ওই জায়গার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। যদি কোন ঝামেলা দেখে আমি তাকে সরাবো, ওয়াইজলি করবো, ফায়ার করব। তো এটা আমি আপনাকে বলছি যে এইগুলা কোন সমাধান না। এবং আমার মনে হয় যে 20 তারিখে তত্ত্বাবধায়ক সরকার আইন রেস্টোরেশন হওয়ার পরে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রেস্টোরেশনের পরে, এই গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার না হলেও তার মিনিমাম তত্ত্বাবধায়ক সরকারের যে অ্যাসেন্স আছে, তত্ত্বাবধায়ক সরকার এইটাতে তার ওনার এই বিবেচনাটা রাখা উচিত, গেল ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যেগুলো এসেনশিয়াল না ওনার, এইগুলো রেখে দেন আপনি ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারির পরে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ওদের জন্য রেখে দেন কিছু কিছু বিষয়। তখন পলিটিক্যাল গভর্নমেন্ট তো ভালো করে না, এই জন্যই উনি তাড়াতাড়ি ওনার কে বলছে? তো পলিটিক্যাল গভর্নমেন্ট ভালো করেন, আপনি থাকেন। পলিটিক্যাল গভর্নমেন্ট ভালো করেন, আপনি ভালো, আপনি থাকেন তখন দেখি, আপনি থাকেন না। পলিটিক্যাল গভর্নমেন্ট যদি ভালো না করে, তাহলে এই গভর্নমেন্ট বলুক যে একটা হানা ভোট দেন, যে বলেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট ভালো না, আমি আগামী 10 বছর থাকতে চাই, আগামী 5 বছর থাকতে চাই, 29 সাল পর্যন্ত থাকতে চাই। উনি একটা হানা ভোট করেছেন, অসুবিধা এই কি বলে, কি নাম, এই যে জুলাই সনদ নিয়ে, জুলাই সনদের বিশাল তত্ত্ব থিসিস নিয়ে গন্ডগোল হবে কেন? এই থিসিসের বহু অংশের সাথে আমি একমত না। বরঞ্চ উনি বলুন যে আমি ডক্টর ইউনূস, আমি আগামী 29 সাল পর্যন্ত থাকতে চাই, 35 সাল পর্যন্ত থাকতে চাই, অথবা আমৃত্যু থাকতে চাই। বাংলাদেশ জনগণকে ভোট চাক, অসুবিধা। আমি অন্তত 10টার সাথে এইটা বলছি, আপনি এই ভোট করেন। এই ভোট তো করবে না, করে হচ্ছে যে কোথায় কি জুলাই সনদ। জুলাই সনদ যদি কেউ না মানতো তাহলে একটা কথা ছিল, জুলাই সনদ না মানার পার্টি তো নাই দেশে, জুলাই সনদ না মানার পার্টি তো দেশেই নাই। তো সেই ক্ষেত্রে জুলাই সনদকে আমি ইগনোর করছি না। জুলাই সনদ আমার অতীতকে বারবার স্মরণ করিয়ে দিবে, আমার গৌরবোজ্জ্বল অতীতকে, এবং আমার ভবিষ্যৎ পথ নির্দেশিকা করবে, আমার ভবিষ্যৎকে পথ নির্দেশ করবে। বারবার জুলাই সনদ মনে করিয়ে দিবে, এই হলে এইরকম ফ্যাসিস্ট হলে এই হয়, ফ্যাসিস্টের পরিণতি এই হয়, ফ্যাসিস্টের পরিণতির পরে এইরকম একটি সামাজিক, একটি রাজনৈতিক একটি চুক্তি হয়। তো জুলাই সনদ, আমি মনে করি জুলাই সনদ আমার মাথার মুকুট, এটাকে নিয়ে এই ফুটবল খেলার তো দরকার নাই। মাথার মুকুট দিয়ে তো ফুটবল খেলে না তো। জুলাই সনদ মাথার মুকুট, এটা ফুটবল খেলছেন কেন? এটা ফুটবলের জন্য সবার পায়ের মধ্যে থাকছেন কেন? কে লাথি দিবে? তো এইটা আমি আপনাকে বলছি যে আমার মনে হয় যে লটারির মাধ্যমে ডিসি নিয়োগ
আমি দেখছি একটা বড় জেলায় ডিসি ছিলেন, তাকে একটা ছোট জেলায় উনি এখন ডিসি হচ্ছেন। তার জন্য সে আমি আমি তার ওই ক্যারিয়ারে থাকলে আমি ওই জায়গা থেকে তো যাব না। সে ধরেন আমি আমি সুনামগঞ্জের যে আমি সিলেটের ডিসি ছিলাম, আমাকে সুনামগঞ্জ দিলে তো আমি যাব না। আমি এসপি রংপুর এসপি সদরের ডিসি ছিলাম বা এসপি ছিলাম, আমি রংপুর সদরের এসপি ছিলাম, আমাকে গাইবান্ধা দিলে তো আমি যাব না। আমি বলে যাব না আমি। এখন ওনাদের ওই ইন্টিগ্রিটি আছে কিনা আমি জানি না, আমি যাব না। আমি দিনাজপুরের ডিসি ছিলাম, আমি পঞ্চগড়ের দিনাজপুরে এসপি ছিলাম, আমি পঞ্চগড়ে এসপি হব না তো। হুম লটারির তো মাধ্যমে এই হলে যে তো এরকম হবে, মানে যার হ্যাঁ বলেন। যেখানে আসবে। এটা তো মানে লটারির মাধ্যমে হলে তো এরকমই না না, উল্টাপাল্টা এটা হবে। এটা তো লটারির মাধ্যমে তো না, এটা লটারির মাধ্যমে তো বিষয় আমি শুনেন, আমি আপনাকে বলি যে আর্মির সম্বন্ধে অনেক কথা তো বলেন আমাদের অনেকে। আমি হাসিন ভাই পলিটিশিয়ানদের সম্বন্ধে বলেন, পলিটিশিয়ানরা আর্মিদের সম্বন্ধে বলে। আমি আপনাকে বলি, আর্মি যখন প্রথম 18 মার্চ বলছে, আপনি দেখুন তো, আমরা বলছি ডিসেম্বর, আর উনি বলছেন জুনের মধ্যে। তো সেই পর্যন্ত আমরা বলছি যে 18 ফেব্রুয়ারির পরে কোনো অবস্থাতেই নির্বাচন হবে না। কারণ রোজার পরে ঈদ, ঈদের পরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এরপরে আবার ঈদ এবং বর্ষা হবে না। এবং সেই পর্যন্ত তো আপনি তো 18 মাসের মধ্যে আসছেন তো। কিন্তু আর্মি সবার আগে বলছে, আমরা 18 মাস পর্যন্ত এই সরকারকে সাপোর্ট দিয়ে দেবো, 18 মাস আপনার নির্বাচিত সরকার তৈরি করে। তো সেই ক্ষেত্রে তো আমি মনে করি তো 1900 সুডান নাট্য করিয়া যে সিদ্ধান্ত নিয়েছে যে যে জুতা আবিষ্কার করছে, এই আবিষ্কার তো ওরা প্রথম বলছে। ওরা অনেক বেশি ক্যালকুলেটিভ। আমি বরঞ্চ হাসিন ভাই এবং 2জন আর্মি পার্সোনাল আছেন, আর্মির অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে কেন আমাদের যারা প্রভাবশালী লোকজনেরা তদবির করেন না, আমি শুনি নাই। আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে 2001 থেকে 6 পর্যন্ত খুবই ক্লোজ ছিলাম। প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম তৈরিতে আমি হেল্প করছি। যে ম্যাডামের যে রোড মার্চ ছিল, যেটা পরে 111 গভর্নমেন্ট রোড শো করলো, আমরা 210টা কনস্টিটিউয়েন্সিকে রোড মার্চের মাধ্যমে কানেক্ট করার একটা প্রোগ্রাম রেডি করে দিলাম। তো সেইটা আমি কোনোদিন শুনি নাই প্রধানমন্ত্রীর পলিটিক্যাল সেক্রেটারির কাছে বা প্রধানমন্ত্রীর পিএস এর কাছে বা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে কেউ আইসা কোনো এমপি মন্ত্রী বলছে যে একটু প্লিজ আমার ওই লোকটা লেফটেন্যান্ট কর্নেল বা ওই কর্নেল সাহেব, ওই ব্রিগেডিয়ার সাহেব, এদের এইটার একটু পোস্টিং এর জন্য একটু বলে দেন। আমি শুনি নাই ভাই, আল্লাহর কসম আমি বলছি। আমি বরঞ্চ 2জন আর্মি পার্সোনাল কাছে শুনতে চাই যে তারা ওই জায়গায় ডিসিপ্লিনটা কিভাবে মেনটেন করেন। ওইখানে দেখেন সারা ঢাকা শহরে জাম আছে, একজনে আরেকজন গুতা দিয়া ওভারটেক করে। আর্মি ফাঁকে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে লাইন তো ভাঙে না, 1 কিলোমিটার ব্যাপী লম্বা লাইন হয় ক্যান্টনমেন্টের ভিতরে, বাট কেউ ওভারটেকও করে না। 60 কিলোমিটার স্পিডের বেশিও যায় না, 50 কিলোমিটার স্পিড যেখানে লেখা 50 যায়, 30 কিলোমিটার স্পিড যেখানে 30 কিলোমিটার যায়। ওই বাঙালি তো, ওই বাংলাদেশের বাঙালি মুসলমান, ও তো ইয়েতে ক্যান্টনমেন্টের ভিতরে এটা সঠিকভাবে চলে। বাট ও ঢাকার বাইরের রাস্তায় ওই 100 গজ দূরে ঢাকা এয়ারপোর্ট রোডে এইটাতে হ্যাঁ একজনে আরেকজন গুতা দেয় এবং একজনে আরেকজনে ওভারটেক করে। ওটা করে কেন? আমি 2জন আর্মি পার্সোনাল কাছে আমি এই জিনিসটা জানতে চাই যে এইটার কারণ কি? ওইখানে ডিসিপ্লিন থাকে, এখানে ডিসিপ্লিন থাকে না, কারণটা কি? জি, অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায়? হ্যাঁ। এই যে মানে লটারির মাধ্যমে পুলিশের তারপরে তাড়াহুড়া করে ২ টি আইন পাস করছে, যদিও বলেছেন যে এটা কেন সরকার তাড়াহুড়া করে, এর আগে আমরা দেখেছি যে বন্দর নিয়েও কাজ করতে, মানে বন্দর দিয়ে দিচ্ছে এমনটা, মানে এখানে আবার আবুল সরকারকে সামনে এনে তারপরে শেখ হাসিনার রায়ের পরেই আবুল সরকার এগুলো দিয়ে আসলে মানুষকে আড়াল রেখে বন্দরের ব্যবস্থা করছে। আবার লটারির মাধ্যমে পুলিশের যে এসপির বদল নির্বাচনের দায়িত্ব পালনের জন্য।
সেগুলো 64 জেলায় পুলিশের এসপি এর নিয়োগ। তো সেগুলো আসলে কেন মানে সরকার এতটা ঘোলাটে করছে কেন? মানে কাদের পরামর্শে বা নিজেরা কেন এরকম পরিস্থিতিতে পড়ছে? মানে কোন দল দ্বারা প্রভাবিত হয়ে এগুলো করছে নাকি নিজেরাই সিদ্ধান্তহীনতায় ভুগে এইসব উল্টাপাল্টা কাজ করছে শেষ মুহূর্তে? আচ্ছা, কোন দুটো আইন পাস করেছে? কোন দুটো আইন? দুটো আইন পাশ করতে যাচ্ছে, এখনো করেনি। সেই দুটো আইন হচ্ছে পুলিশ কমিশন আইন, সংশোধিত পুলিশ কমিশন আইন, আর একটি হচ্ছে যে এনজিও সংক্রান্ত আইন। জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতাকে সালাম, এখানে উপস্থিত যারা আছেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আমি জানি না আমার আহমেদ তাহের ভাই কোন দলের বা কোন ব্যাকগ্রাউন্ডের। আহমেদ ভাইকে সালাম। সম্ভবত বিএনপির, নাকি আমি যদি ভুল বিএনপি, না হ্যাঁ। করে থাকি। আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সামনে আমাদের ভোট কি জনগণ চায়? জনগণ চায় না, চায় রাজনীতিবিদ দল, রাজনৈতিক দলগুলো। ঠিক আছে, সেটা তো জনগণ কি ডক্টর ইউনূসকে চায় এখন? মানে জনগণ কি চায়? অবশ্যই অবশ্যই চাচ্ছে, অবশ্যই চাচ্ছে। ডক্টর মাঠে ইউনূসকে ঘাটে যান, চাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেনই। যান মাঠে ঘাটে সাধারণ মানুষের কাছে যান, আপনি রেজাল্টটা জানতে পাবেন। এখানে তর্ক বিতর্ক করে সময় নষ্ট করার কিছু নাই। জি, ধন্যবাদ। নেক্সট হচ্ছে যে পুলিশ কমিশনের এবং এনজিও কমিশনটা আমি জানি না। তো পুলিশ কমিশনের আইন পাস করতে চাচ্ছে, এটা তাড়াহুড়া কিভাবে বলি, কারণ আজকে 16 মাস এই কমিশনের কাজ তো শুরু করেছে তারা বেশ আগেই, অন্ততপক্ষে 12 মাস আগে থেকে শুরু করেছে। ইট শুড হ্যাভ বিন ম্যাচিউরড বাই নাও। তাদের ফাইন্ডিংস বা রিকমেন্ডেশনস বা তাদের পলিসি নির্ধারণ যেটা হয়ে যাওয়ার কথা, এতদিনে হয়ে যাওয়ার কথা। তো এখন যদি পুলিশ কমিশন আইন পাস করে বা করার চেষ্টা করে, এটা তো আমি বলবো না যে ইট ইজ টু আর্লি। রাদার আরো আগে কেন হয়নি? 16 মাস কেন লাগাই? পুলিশের ডেভেলপমেন্টের জন্য, পুলিশের শর্টেজ ফিল আপ করার জন্য, পুলিশের রিফর্ম আনার জন্য কাজ তো আরো আগে শুরু করা উচিত ছিল। হি ইজ অলরেডি লেট। উপদেষ্টা সাহেব এবং খোদাবক্স সাহেব তারা অলরেডি লেট। নির্বাচন সামনে, পুলিশের ঘাটতি কি পূরণ হয়েছে? পুলিশ কি শক্তিশালী করা হয়েছে? কি দিয়ে নির্বাচন করবে? মুখের কথায় বললেই হলো আমরা নির্বাচনের জন্য রেডি। রেডি না জনগণ পালস বুঝতে পারছে না? জনগণ অবশ্যই দেখতে পাচ্ছে। এই কালকে না পরশু রাত্রেও তো পাবনাতে মারামারি হয়েছে। তো পুলিশ কোথায় রেডি? পুলিশ কোথায় ট্যাকেল দিতে পেরেছে? এটা বললে মুখের কথায়, মুখে সার্কুলেশন দিয়ে রেডি বলে দিলাম যে রেডি, আর হয়ে গেল। তারপরে যে হজবরলটা হবে সেটার দায়িত্ব কে নেবে? আমরা হজবরল নির্বাচন চাই না। নির্বাচন 6 মাস পরে হোক, আমরা একটা ভালো নির্বাচন চাই। এটা সবার জন্যই ভালো, বিএনপির জন্যও ভালো, অন্যান্য দলগুলোর জন্য ভালো। তো সেটা চাই। আর এনজিওর আইনেরটা এনজিও তো ডক্টর ইউনূস তো নিজেও এনজিও করেছেন, এবং এই সরকারে এনজিও অনেকেই আছে। অনেকে বলে আগে যে এনজিও বায়াস সরকার। ফাইন, তারা যদি তাদের এটা করে থাকে সেটা ইন পাবলিক করুক, কি রিকমেন্ডেশন, কি চেঞ্জেস এনেছে, যেটা যদি দেশের জন্য ভালো হয় ফাইন, আমরা ওয়েলকাম জানাবো। আর যদি কোথাও সংশোধন করার প্রয়োজন পড়ে, এটা করতে হবে সরকারকে। এটাতে তো স্টাবর্ন সরকার তার মানে সরকার কেন মানে বিশেষ করে ম্যাক্সিমামে হচ্ছে উপদেষ্টা এনজিওর, সেই জন্য কি এনজিও আইনটা সংশোধন করে তারপরে যেতে চায়? তো সরকারের কি মানে যদি নির্বাচনই করে তাহলে তো নির্বাচিত সরকার এসেই করতে পারে এগুলো। না, সবকিছুই আপনি বন্ধ নির্বাচন নিয়েই তো সরকার একটা বিতর্কের মধ্যে পড়ে গেছে। না, সরকার কোনো বিতর্কের মধ্যে পড়ে নেই। গভর্নমেন্ট হ্যাজ ডান ভেরি রাইটলি। আপনি গত 54 বছরের হিসাব কি ছিল? 40-60 ভাগাভাগি করে খেত। এগুলা মানুষ জানে যে 40-60 বা 70-30 ভাগাভাগি করে খেত। কেউ যদি ডিনাই করে তাহলে তো আর হবে না, বাট বাস্তবিক এটা সবাই জানে। পোর্টে যে কর্মচারীটা আন্দোলন করতেছে ও নিজেও কিন্তু জানে। ওকে যাকে জিজ্ঞেস করেন, ওর ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন, ও বেতন পাইতো আর ইনকাম কত ছিল মাসে, কি লেবাসলি চলতো, চাঁদাগুলা কোন পর্যন্ত যাইতো, এগুলা তো খোঁজ খবর নিয়েছি আমরা। এটা মানুষ জানে বাইরে, দিস এস্টাবলিশড ফ্যাক্ট। এটা নিয়ে দ্বিতীয় কোনো কথা বলার দরকার নাই, বিকজ পোর্টের এটা করতে হবে এবং বাকি সবগুলা পোর্ট দিতে হবে।
ইভেন এয়ারপোর্ট গুলো দিতে হবে। প্রবাসীরা যে ওয়ার্কাররা, আমাদের ভাইরা যে কষ্ট করে রেমিটেন্স পাঠায়, আর কি হালে নাজেহাল হয়। এই কালকেও এয়ারপোর্টে লাগেজ কাটছে, চুরি হয়েছে, কান্না করতেছে। কেন ভাই? ওর কি মানুষ না? আমার আপনার সন্তান না? আমাদের ভাই না? এদেশে ওর কাছে তো ভোটটা ঠিকই চান, ওর বাপ্পার কাছে। তো ওকে ওতে বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে সে প্রবাসে গেছে, রেমিটেন্স পাঠাচ্ছে আমাকে আপনাকে। তো সে কিভাবে, তাকে তো প্রায়োরিটি দেওয়া দরকার। প্রায়োরিটি না দেন, অ্যাটলিস্ট তাকে ডিস্টার্ব করেন না, তার ল্যান্ডিংটা স্মুথ করেন, তাকে যাওয়াটা স্মুথ করেন। তো এগুলা তো করবো না আমরা। দলীয় গণতন্ত্র এইটা সেইটা এগুলো তো সারা জীবন বলে আসছি, 54 বছর বলেছেন, পাবলিক জানে। এখানে ভ্যারেন্ডা বাজা তাই কথা বললেই তো হবে না। মানুষ কিন্তু সবই বুঝে, পান দোকানদারও বুঝে। ওই সমস্ত তালিবালি এগুলা চলবে না ভাই, এগুলা চলবে না, এগুলা বাদ দেন। লেট পিপল ডিসাইড, লেট পিপল ডিসাইড। মানুষ কিন্তু আগের মতো নাই। আগের চিন্তা চেতনায় যদি আমরা ওই ধাঁচে ভোট চাই, গণতন্ত্র আশা করি, ওটা হবে না ভাই। আপনি মাইন খান আর যাই খান, ওটা হবে না। আমরা সামনের দিকে তাকিয়ে আছি, দেখি কি হয়। আর কথায় কথায় ডক্টর ইউনূস এটা করছে সেটা করছে। আরে ভাই, তাকে কাজ করতে দিছেন? গত 16টা মাস তাকে কাজ করতে দিছে মানুষ? 16 মাস কি করছেন উনি? তো কাজই করছেন, উনি তো কাজ করার সুযোগই পাইছেন, কাজ করতে দেয় নাই বলতে। উনি কাজ করছেন এবং আর 3-4 মাস পরে দেখবেন উনি কি কি কাজ করে গেছেন দেশে। যদি 16 মাস তো উনি অনেক সময় পেয়েছেন কাজ করার। লালমনিরহাট এয়ারপোর্ট অ্যাক্টিভেট হচ্ছে, এটা কি জানেন না? আমার ভাইরা জানেন না? সবাই জানে। ঠাকুরগাঁও এয়ারপোর্ট অ্যাক্টিভেট হবে, শামসেরনগরে অ্যাক্টিভেট হবে ইনশাল্লাহ, কুমিল্লা এয়ারপোর্ট অ্যাক্টিভেট হবে। পোর্ট চেঞ্জ হচ্ছে, পোর্ট পাখিগুলো হইতে হবে। আমার ফুল এই যে ভাই, আমার শ্রদ্ধেয় ভাই আছেন তাহের ভাই, সরি আমি নাম ভুল করলে, তো এই যে ফুলবাড়িয়া, হ্যাঁ ফুলবাড়ি দিনাজপুরে, ওখানে 2005-06 বামরা আর বাল, বাংলাদেশ আওয়ামী লীগ মিলে আন্দোলন করে ভারতীয় প্রেসক্রিপশনে ওখান থেকে ওয়ার্ল্ড বেস্ট ক্লাস কয়লা, ক্লাস 1 কয়লা ওয়ার্ল্ডের, অস্ট্রেলিয়ান সার্ভে পার্টি বলে গেছে এটা ওয়ার্ল্ড ক্লাস কয়লা। সেই কয়লা বন্ধ রেখে বন্ধ করে দিচ্ছে বিএনপি গভর্নমেন্ট, বাধ্য হচ্ছে তখন বন্ধ করে দিতে। সেটা কি করছে? আমার পাওয়ার প্ল্যান্টের জন্য কি করছে? ইন্ডিয়ান কোম্পানি দিয়ে ইন্দোনেশিয়া থেকে 3rd গ্রেডের 4th গ্রেড লোয়েস্ট গ্রেডের কয়লা এনে পাওয়ার প্ল্যান্টে দিচ্ছে। একটা সময় যখন নিতে নিতে আর নিতে পারছিল না, মাটি মিশানো আসছিল, তখন ওই পাওয়ার প্ল্যান্টের লোকজন অবজেকশন দিচ্ছে যে এইটা মাল্টা রিজেক্ট। আমার সিলেটের কূপ কেন বন্ধ হইলো? নাকি বন্ধ করা হয়েছে জানেন? ওখান থেকে আমাদেরটা বন্ধ হয়েছে, ওই পার থেকে ইন্ডিয়া গ্যাস টেনে নিচ্ছে। উই মাস্ট স্টার্ট দি সিলেট গ্যাস ফিল্ড এগেইন। আমার ভোলার গ্যাস কেন বন্ধ? ভোলার গ্যাস বন্ধ এই জন্য তুলতে দেয় নাই, ভারতীয় কোম্পানি কাতার থেকে 3য় গ্রেডের গ্যাস এনে বাতাস মিশানো ওইটা দিচ্ছে, যাতে লোকাল মাফিয়ারা ওখানে এলএনজি টার্মিনাল করে আমাকে 1600 টাকায় 1800 টাকায় গ্যাস সিলিন্ডার দিচ্ছে। বুঝতে পারছেন? দিস ইজ ওইটা টাকা। এসব তালিবালি বাংলা পলিটিক্যাল ডায়ালগ, পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে লাভ নাই। এখন পান দোকানদারও বুঝে আমি আপনি কি বলতে চাই। ওই সবজিওয়ালা ভ্যান গাড়ি ঠেলে না, ও বলে না সাহস করে মাইক খাবার ভয়ে, বাট দে আন্ডারস্ট্যান্ড। এই সমস্ত এই গণতান্ত্রিক কথাবার্তা, আসলাম টকশোতে গেলাম, প্রেস ক্লাবে গেলাম, কিছু চালামাই বক্তৃতা দিলাম, এইসব ধান্দাবাজি মানুষ বুঝে। আপনি একদিকে বক্তৃতা দিয়ে আসেন, আর একদিকে পাবলিক হাসে আর গালিও দেয়। লেটস বিল্ড দিস কান্ট্রি। এই দেশকে আমরা ভালোবাসি। তাহের ভাই মনে হয় জানেন না, আমি একজন জুলাই যুদ্ধ, আমার মাথায় 13টা। তাহের ভাই না, মোশাররফ ভাই। মোশাররফ ভাই মানে আমরা তো ঠিক আছে, রাজনীতিবিদরা লম্বা লম্বা কথা বলে, এই যে বলতেছেন কি হচ্ছে, ইলেকশনই তো পাবলিক চায় না। এনজিওরা কি করে দেখালো আমাদেরকে? এনজিওরা কি করে দেখালো? এনজিওরা কি সে রাজনীতিবিদদের উপরে দোহাই দিয়ে দিয়েই 16 মাস পাস সমালোচনা করে? আপনি আমি সমালোচনা করবো? আমি তার গান গাইতে আসি নাই, আমি এনজিওদের গান গাইতে আসি নাই। আমি এনজিওর কেউ না, আমি সরকারের কেউ না, আমি একজন আমজনতা। না, আপনি তো জুলাই যোদ্ধা, জুলাই আকাঙ্ক্ষা কি ছিল? সেই আকাঙ্ক্ষা কি এই সরকার পূরণ করেছে? তাহলে কেন নির্বাচন চাইবে না মানুষ? সরকার পূরণ। আপনি তো রিটায়ারমেন্ট থেকে এসে 10 বছর 12 বছর আগে সচিব রিটায়ারমেন্টে গেছে, তারে ডাইকাই না বসায় দিছেন। অথর্ব প্যাম্পার পরে ঘুরে বেড়ায়, ডাইপার লাগে তারে আপনি চেয়ারে বসায় দিছেন। এগুলো তো বহুবার টকশোতে বলেছি, প্রেস ক্লাবে বলেছি, শহীদ মিনারে, সব জায়গায় বলেছি। চেঞ্জ করেন নাই। ওনার এই জায়গাটায় ল্যাকিংস আছে, আই ডু অ্যাডমিট। ডক্টর ইউনূস সরকারের এই জায়গাটা ল্যাকিংস আছে।
আমার স্বরাষ্ট্রমন্ত্রীর আপনার টকশোতেও তো আমি বহুবার পদত্যাগ চেয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই যে ভাই বললেন মোশাররফ ভাই, তাকে যে সমালোচনা করলেন, উনি আর কি সমালোচনা করলেন? আমি তো আরো মানে মানে কড়া ভাষায় সমালোচনা করি তার। উনি আমারই বস ছিলেন এএফডি তে। ওই যে ভাই জানেন না, সর্বশেষ উনি যেটা করলেন লটারির মাধ্যমে হ্যাঁ। যেটা করলেন এসপি না, লটারিটা তো অবজেকশনেবল, হাইলি অবজেকশনেবল। উনি কেন করবেন এটা লটারি? অখাদ্য কোথাকার, ওনার প্রফেশনালিজম নাই। হি ডাজন্ট নো হাউ টু রান এ অফিস। উনি কি অফিস কিভাবে চালাতে হয় জানেন না? হি উইল গিভ অর্ডার যে এই এখানে চাকরির পোস্টিং এর বিভিন্ন পারমুটেশন কম্পিটিশন আছে, যেটা এই ভাই মোশাররফ ভাই বলেছেন যে সিনিয়র এসপি ওই জায়গায় যাবে না, এটা যাবে না। আচ্ছা, এক ডিভিশন আমি যদি রিসাফেলিং করতে চাই, আমি সিলেট ডিভিশনের কোনো এসপি কে সিলেট ডিভিশনেই রাখবো না। আই উইল চেঞ্জ হিম টু দি ঢাকা ডিভিশন। এক ডিভিশন থেকে আরেক ডিভিশন দেওয়া যাবে। আপনি পাশের জেলায় সাফলিং করবেন, পাশের জেলায় দিলেন, সিনিয়র জুনিয়র যাই দেন, পাশের জেলায় দিলেন, তো লাভ নাই তো। ও তো ওখান থেকে বসে ইনফ্লুয়েন্স করবে, সব ডাটা দিয়ে দিবে। তো আমার পাবলিককে সার্ভিস দিতে হবে, ইলেকশনটাকে ফেয়ার করতে হবে। এখন ইলেকশন যদি ফেয়ার না করে, এই মোশাররফ ভাই যে দাঁড়াবেন, মোশাররফ ভাই তো পরে কারচুপি উনার ইলেকশনে বরবাদ করে দিবে। তাহলে বাট এটা করতে হবে, এটা ওনার করাটা উচিত হয়নি। তারপরে এই যে লটারির নাম দিয়ে তো খোদা বক্স সাহেব কত কামাইছে কে জানে। এর আগে আমরা দেখছি না, এই যে একজন কি নাম মোকলেসকে সরানো হয়েছে। মোকলেসের কমপ্লেন সে প্রথম 3 মাসের মাথায় দিয়েছি। প্রথম 3 মাসের মাথায় মোকলেস হোপলেস এদেরকে বলা হয়েছে, এদেরকে আপনি বসাইছেন কেন? আপনি নর্মাল ব্লকেট প্রথম 1 বছর চালাইছেন, এখন তো এগুলোকে বাড়ি পাঠাইতে পারেন, ছাটায় বাড়ি পাঠান। ক্যারিয়ার যেগুলো লাইনে আছে যোগ্য, এদেরকে প্রমোশন দেন। নর্মাল ফ্লোটা চালু রাখতে হবে, আমাদের করতে হবে না। পুলিশের আজকে 15-16 মাস হয়ে গেছে, পুলিশের 2টা এসআই ব্যাচ বার করতে পারতো। কনস্টেবলের 40,000 কনস্টেবল শর্ট ট্রেনিং করে জয়েন করতে পারতো, কেন করায় নেই? সেই আগের পুলিশই তো রয়ে গেছে, এর মধ্যে তো সেই হাসিনার পুলিশ রয়ে গেছে, অনেক রয়ে গেছে, অনেকাংশে। এখনো চান্স পায় না বলে দুষ্টামি করে না, বাট করছে কিনা কেনা জানে। তারপরে এই যে আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টার মানে সরকারের দোষ না, এগুলো সরকারের গুণ। অবশ্যই সরকারের দোষ, এগুলো গুণ না, কোনোভাবেই না। বাট ইউনুস করে আমরা কাজ করতে দেই না, তাকে কাজ করতে দেন। পোর্টের শ্রমিকরা স্কপ এইটা সেইটা, ওখানে ভাগ বাটোয়ারার ব্যাপার আছে রে ভাই। পোর্ট সবগুলা দেওয়া উচিত, গ্যাস মিল সবগুলো আবার করা উচিত, কয়লা খনি আমাদের করা উচিত। ভোলার গ্যাস মিল কেন হয়নি এটা ধরতে হবে, সবগুলা করতে হবে। এই কাজগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে করতে পারবে না। ওই আমার ওই মহাশয় ভারত ঠাকুর আছে না, ওই দিকেও আপনার একটু মিল রাখতে হবে। ডিপ্লোম্যাটিক রিলেশন বলবেন, প্রতিবেশী বলবেন, কত রকম ডায়ালগ আর ন্যারেটিভ ছাড়বেন এক একটা। অনেক ধন্যবাদ। লেট ডক্টর ইউনুস কমপ্লিট ইট অল দিস ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলা ডেভেলপমেন্ট দরকার, যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট উইল ফেস ট্রাবল। ডক্টর ইউনুসের ভ্যালু, ফেস ভ্যালু, ইনফ্লুয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড, আর পলিটিক্যাল গভর্নমেন্ট হেড যেই বসবেন তার ইনফ্লুয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড, কে শুনবে আপনার কথা? দেয়ার আর মেনি থিংস, যেখানে সবকিছু এখানে ডিসকাস করা যায় না। দেয়ার আর মেনি থিংস। এই যে রত চলে গেছিল, এই যে ভাইরাস হয়ে ইলেকশন আসতেছেন, তাহলে এই রত চলে গেছিল 5 আগস্টের পরে, আবার যে আইসা জমা হয়েছে, এগুলো খেয়াল করেন? এগুলো তো কেউ বলেন না আপনারা। দেশটা আসে না গেছে এইটার খবর নাই আপনাদের, আর আপনারা আছেন ইলেকশন গদিতে বসবো। ইলেকশন অবশ্যই দরকার, আমিও চাই ভোট হোক, বাট দেয়ার শুড বি এ রিজনেবল টাইম। যেই অবস্থায় হাসিনা দেশটাকে নিয়ে গিয়েছিল, এটাকে একটু রিবিল্ড করার টাইম দিতে হবে, সিস্টেমটাকে একটু ডেভেলপ করার টাইম দিতে হবে। খালি বলার জন্য বললেই তো হবে না ভাই। জি 14 মাসে কি আসলে সময়, মানে 14-15 মাস হয়ে গেছে, ডক্টর ইউনূসের আরো কেন সময় লাগবে? মানে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বলতে তো আমরা 3 মাস, কিন্তু সেই অনুযায়ী তো আমরা দেখি যে ব্যাপক একটা সময় পেয়েছে। আসলে ডক্টর ইউনূস এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি কি মব হয়েছে, এবং আবুল সরকার নামে এখন যেটা মানে মানে একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট হয়েছে বাংলাদেশে। এরকম অস্থিতিশীল পরিস্থিতি আমরা কয়দিন পর পরই দেখি। সরকার এগুলো থামাবে বলছে, কিন্তু এগুলো থামছে না। তো এগুলো নিয়ে আপনার কি বলার আছে, যে সরকারকে কাজ করতে দেয় নাই, না সরকার নিজেই কাজ করে নাই, সরকারই সময় নষ্ট করেছে বিভিন্ন উদ্দেশ্যে? আরেকটি হচ্ছে 2 উপদেষ্টা এখন পদত্যাগ করবেন, পদত্যাগ করে ওনারা নির্বাচনে যাবেন। তার মানে পুরোটা জুলাইয়ে ওনারা অংশগ্রহণ করে, জুলাইয়ের পরে ওনারা
ফুল টাইম ওনারা উপদেষ্টা ছিলেন। এখন আবার ওনারা এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তো সেগুলো কি আপনারা কি বলবেন? মানে এটা কি জুলাইয়ের উদ্দেশ্য ছিল কিনা? আপা, এই ছাত্রদেরকে নষ্ট করছে ডক্টর ইউনূস নিজে। এদের রাজনৈতিক দল বানাতে দিছে, এদের উপদেষ্টাতে আনছে, পুরো ক্যারিয়ার নষ্ট করে দিছে। এদের অনেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় গেছে, এটা ডক্টর ইউনূসের। আর এই উন্নয়নে বলতে মানে কর্মকাণ্ড এত বছর এত মাস আসলে ডক্টর ইউনূস কাজ করতে পারেন নাই, বাধার মুখে পড়ছেন। 5ই আগস্ট বিপ্লব হলো, 7ই আগস্ট বিএনপি চাইল নির্বাচন 3 মাস পরে, জাস্ট 3 মাস পরেই নির্বাচন দিতে হবে, 7ই আগস্ট চাই বসলেন। এখন একটা বিপ্লব হয়েছে, একটা সংস্কার কমানো যাক বেশি যাক, সাহায্য করা উচিত ছিল, সাহায্য করে নাই তো বিএনপি। বিএনপি উচিত ছিল হাতে আইসা এই আওয়ামী লীগদের প্রতিবাদ করা, প্রতিরোধ করা। কোন একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, কাজ করতে পারে নাই। কেউ আজকে করেনি। এই লীগ, কালকে ওই লীগ, হাজার সমস্যা, তো এটা কাজ তো বিএনপির করতে দোষ পারে হবে নাই। কেন? সরকার কন্ট্রোল করতে পারে নাই সেটা বিএনপির উপরে পড়বে কেন? না আপা, বলি আমি, শোনেন আপা, কোন কোন পড়বে। সংস্কারটা সরলভাবে মেনে নিয়েছে বিএনপি? এখনো বলতেছে যে এই আপনার এই যে আপত্তি কেন ভাই, এই দেশটা তো আপনাদের, আপনারা নিজেরা বসে করে দেন না, এইভাবে সংস্কার করে ভালো হয়। ডক্টর ইউনূসের এই আমাদের যে জাহাঙ্গীর, ইনি একটা, আমি কেমন জেনারেল বলতে পারবো না আমি, নিজে কোনো দায় দেনা নেবেন না, যাক গণতন্ত্রের উপর গিয়া জনগণের উপর পড়ুক, এমপি মন্ত্রী গায়ে পড়ুক, একটা অথর্ব লোক। যে উনি দিয়ে দিলেন আমার দোকানে লটারি করে দিছি হাউজি খেলার মতো, যার কারণে দিলে পড়ুক, আমি কোনো বকাঝকা শুনবো না। এই দায় এড়ানো দায়িত্ব, এটা কোনো নেতার কাজ হয় না, কোন লিডারশিপের কাজ হয় না। পরে আমি তো বলবো, এই যে ওয়াকারকে যদি প্রেসারে রাখতো বিএনপি, জামাত, অন্যরা, যে তুমি কাজ করো ডক্টর ইউনূসের সাথে, সমস্যা অনেক সমাধান হয়ে যেত। সেনাবাহিনী, সেনাপ্রধান থেকে শুরু করে এই গোয়েন্দাদেরকে ডক্টর ইউনূস আপন করতে পারে নাই, বা এই গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী ডক্টর ইউনূসকে আপন করতে পারে, আর ডক্টর ইউনূস মানে ভাইস ভার্সা, যার জন্য মূল এখন সমস্যা। ডক্টর ইউনূসের সাথে এখন মানে ডক্টর ইউনূসের সাথে সেনাবাহিনীর দূরত্ব, সেখানে বিএনপির দোষ হবে কেন? ডক্টর ইউনূস আপা, বিএনপি তো আর না না, সেনাবাহিনীকে চালায় আমি না। বলি আপনারা শোনেন না, পিছনে দরজা দিয়ে গেছে, কেন কি শুনছে? অন্য কোনো দলের সম্বন্ধে শুনছেন? আপনার ডক্টর ইউনূস কেন গেছে? ওই বিএনপির, ওই যে একটা আতঙ্ক, ক্ষমতায় আসবে বিএনপি, একটু লাইন আপ করি, সেনাবাহিনী প্রধানও চান একটু আতঙ্ক, লাইন আপ করে থাকি, জানটা যাতে বাঁচে। ওই আমি গেলাম এনসিপির, ওদেরও একই অবস্থা, ক্ষমতা তো বিএনপি চলে আসবে, আমি বিএনপি দিকে ঢুকি, না হলে তো আমি জ্বলবো। এই যে একটা অনৈতিক কালচার, নোংরা কালচার। আমার কথা হলো ভাই, জনগণের মানে আপনার কাছে যাবেন, জনগণের একটা ম্যান্ডেট নিয়ে আপনি অন্যায় কাজ করবেন, আপনার কি ক্ষমতা আছে এমপি সাহেব? ওই যে রিকোয়েস্ট, তদবির, বাণিজ্য, মানে আমার, মানে এত বছর পরে আমরা গরিবকে নিয়ে ছিনিমিনি খেলি। কালকে যখন দেখলাম টেলিভিশনে কয়েকটা বাক্সের তালা নিয়ে ঘুরতেছে, কান্নাকাটি করতেছে, বিএনপি তো বলে নাই, বলা উচিত ছিল এয়ারপোর্টের দায়িত্ব দিয়ে দেন বিদেশি কোম্পানির কাছে, আমরা দেখতে চাই না। দেখেন কালকে দেখ ডক্টর ইউনূস বলুক, এটা লাভ দিয়ে কি আগে পরে মাঠে বিএনপি বাধা দিবে। আমি চিট্টাগাং র্যাবের সিও ছিলাম, আমি পোর্ট সম্বন্ধে জানি কি হয়। মহিউদ্দিন সাহেব কি বাণিজ্য করছেন, বা এর পরে বিএনপি আওয়ামী যারাই থাকতো কি বাণিজ্য করে নাই ওখানে, এইসব নোংরামি কেন? এই তো টাকাটা তো আমাদের দেয়, জনগণ দেয়, এই আমাদের মানে আমরা সবাই দিই। এই যে এডিশনাল ট্যাক্স যায়, ঘাটতি দেয়, তা আমাদের পকেট থেকে দেয়, অন্যের কাছে দেয় না। মোশাররফ ভাইও দেয়, আমিও দেই, ফেরদৌসও দেয়, প্রত্যেকটা খাতে। বিদেশি দিয়ে যদি আমার টাকা পূরণ হয়, ওনারা দাবি করতে পারেন একটা জিনিস, যে কোনো খালাসি বাড়ি পাঠানো যাবে না, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, কাউকে চাকরিচ্যুত করা যাবে না, অ্যাকসেপ্টেড। ভাট কারো দিব না, পৃথিবীর সব দেশে দিচ্ছে, আপনি পারবেন না আর করতে দিবেন না, এটা তো হয় না। আপনার ট্রেনের উন্নয়ন এবার মানে লাভ হয়েছে একটুখানি, এটা তো কাম্য না। বিনা টিকিটে যাচ্ছি, যাওয়া আসা করতেছে লোকজন, কোনো ইয়া নাই, মানে কোন রকম দায়বদ্ধতা নাই, ভয়ভীতি নাই। এটাই মনে হয় গণতান্ত্রিক অধিকার, বিনা পয়সায় যাবো। আপনার ফার্স্ট ক্লাসে বসে বা এসিতে বসে যাবেন, ধাক্কা দিয়ে বেশ বাইরের লোক ঢুকে যাবে, সিট তো খালি আছে, কেন বলবো না? এটা কি কোন কালচারে পড়তেছি আমরা?
কেউ প্রতিবাদ করবে কে? পলিটিক্যাল লোকরা। এটা কে? বেসিক্যালি বিএনপি। আমাদের তো নাই মাঠে। কোর্টের যে একটা সমস্যা হাসান আসিফ জানে, আমরা সরজমিনে দেখছি সবাই জানে। কিরকম একটা নোংরামি জিম্মি করা হয়। এটা সভ্য দেশে চলে না। আপনি একটা দেশের একটা সার্ভিস এখন মধ্যে ভালো আছে, সেটা হলো ফায়ার সার্ভিস। এখানে স্পেশাল সেলুট দেওয়া উচিত এই দলটারে। তারা এই গা ভাসায় না, যারা সিভিলিয়ান তারপর গা ভাসায় না, অন্তত সবার সাথে আছে। তারপর সেনাবাহিনী, সেনাবাহিনী সেকেন্ড করলাম কেন? তার কিছু পয়েন্ট সাম পার্সেন্টের লোক দলীয় হয়ে আই যায়, তারা সিদ্দিকির সাথে জড়াইয়া সেনাবাহিনীকে নিচে নামাইছে। বাকি সব সরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনৈতিক সমস্যা আছে। ডক্টর ইউনূসের কঠিন হইতে হবে, চরম কঠিন। এখন আপনি যে বলেন পুলিশ কমিশন তো ওই কয়টা কমিশন, যে কয়টা কমিশন ছিল আপা, সে কয়টা কমিশনের মধ্যে একটা কমিশন, সর্বশেষ কমিশন এটা, আরেকটা তো গুম কমিশন। এই রিপোর্ট দিছিল, আলোচনা করছিল। আমি বাহার সাহেবকে শুনছিলাম আলোচনা করতে টকশোতে, ওখানে উনি রিকোয়েস্ট করতেছিলেন একটা অনুষ্ঠান, আমাদেরকে আপনারা রিকোয়েস্ট করবেন না কাউকে ধরার জন্য, আমি কাউকে ছাড়ার জন্য। কত সুন্দর কথা। কে রিকোয়েস্ট করে? এই এমপির রিকোয়েস্ট করে, দলীয় লোকরা রিকোয়েস্ট করে। এই জন্যই করছে লটারি। কারণ ওই আমার জাহাঙ্গীর, উনি কারো গালি খাবেন না, কারো রিকোয়েস্ট রাখবেন না, কাউকে দিবেন না, সবাই লটারি। এটা নেতৃত্বের অংশ না। আমি মনে করি কঠিন ভাবে যদি বিচার করতেন তাহলে সমস্যা হতো না। তারপর আপা বলবো মন্দের ভালো, একটা বাউল অনুষ্ঠান হয়ে গেল, বাউল অ্যারেস্ট। কই বিএনপি কি বলছে বলেন তো? বলেন বিএনপি ফখরুল সাহেব কি বলছে? এই যে বলেন বিএনপি কিছু করে না, ফখরুল সাহেব কি বলছেন? বাউলদের উপরে আর নির্যাতন সহ্য করা হবে না, বা বাউলদের হ্যাঁ 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 হ্যাঁ, এটা উনি এনসিপিও তো কি বলছেন আপা? আপা উনি কি বলছেন? বলেনি। এই কথাটা আমি তুলতাম না, আমার শরীরে আগুন জ্বলতেছে। আমি কখনো কোনোদিন ক্ষমতা চাই নাই, বলছিলাম আমি 7টা দিনে সময় পাইতাম, ওই বাউলরে আমি দেখাইতাম, কত বড় সাহস, কোরআনের আয়াত নিয়ে আসে হাল্লেমি করতেছে, আল্লাহর অস্তিত্ব নিয়ে টান দিছে। এত বড় সাহস বাংলাদেশ থাকার স্কোপ নাই। আমার কথা হইলো বিএনপি কি বলছে? বিএনপি বলে না, বিএনপি পক্ষে গেছে, ওদের পক্ষে গেছে। এটাই বিএনপি আসল রূপ। এখন এটা তো বিএনপি বলে হ্যাঁ, নাই, এটা তো মির্জা ফখরুল ইসলাম। বিএনপি যদি বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কথা, এটা এর আগেও কেউ বলে না। হ্যাঁ, ইউনূসের কথা কিছু বললে দুরকম আপা কথা বলে এইসব 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 কথা বলা ঠিক না। আপনার সৎ সাহস নিয়ে আসেন, আপনি বলতে পারেন হ্যাঁ আইনের মাধ্যমে বিচার হবে, কত সুন্দর কথা, আইনের মাধ্যমে বিচার হবে, তাও তো একটা হয়। এইভাবে কথা বলা যায় না। ধর্মটা সবার, কোন ধর্মভেদে কোন ধর্মের কারো আঘাত করার অধিকার নাই। সে কিভাবে বলছে, আপনার গান শুনছেন কিনা জানি না, যেইভাবে উচ্চ আমাদের জিব্বাটা টাইনে ছিঁড়ে ফেলি আমি। আমার ইচ্ছা ছিল এই জিব্বাটা কাটটা যদি আমার ফাঁসি হয়, তাও আমি উত্তম জবাব দিতে পারবো, আমি কিছু করতে পারছি গাদ্দারের জন্য। বাউল দরকার নাই, বাউল ভারতে চলে যাক, ভারতে বাউলগিরি করুক, এরপরে যখন শুরু হবে লোকজন খেপবে, আল্লাহ না কর কি হয়। এই সুশীল আমাদের দরকার নাই। সকল ধর্মকে সম্মান করব, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাট সীমা লঙ্ঘন করবেন না। আমাদের হলি কোরআন বলেন, আসমানি কিতাব বলেন, এখানে আশকারা দিয়েন না। আর আমার মনে হয় আপা আর কিছু আছে, আপা মনে হয় কিছু নাই। না, ওই আর ওই যে আস্থা, আপা আস্থা আসতে হবে। আমাদের আওয়ামী লীগ বিএনপি দুটোই আমাদের, জামাত আমাদের, জাতীয় পার্টি সব আমাদের। তো আমরা কেন মানামানি করবো? বসে এক ঘরে বসে আলোচনা করলে তো মিটে যায়। কি এমন সমস্যা হয়েছে যে মাদার বাইরে আমার সাথে বলবে না? আমরা দুজনে তো উন্নতি চাই। খাতায় একটা জাস্ট মাথায় পিছনে রাখেন, ভারতের কথায় আমরা চলবো না, তাহলে তো ঠিক আছে। আর তো কোনো সমস্যা আমি দেখি না। তো খালি সোশ্যাল মিডিয়া এটা পেঁচায়, সবকিছু পেঁচায় একটা বৈরী পরিবেশ সৃষ্টি করে। আমরা এখান থেকে বেরিয়ে আসি, দেশটাকে ভালোবাসি, সবাইকে নিয়ে আগাই। তবে এটা কথা বলি, আমরা কিন্তু সবাই বিএনপি মাদার ভাই, কিন্তু এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে, কোন একটা রিক্সাওয়ালা কিন্তু আপনার পক্ষে কথা বলে না। কারণ এই যে মিডিয়াটা, টেলিভিশন, এই ফোন, এই যে বক্তব্য দিচ্ছি, কালকে তো দেখবে কোন একটা রিক্সাওয়ালা একটা কথা বলে না। এই যে অটো, এদেরও নাকি চাঁদা দিতে হয়। আজকে আমি আসতেছিলাম, আমার বন্ধুর বাসায় গেছিলাম অটো দিয়ে, এখান থেকে মিরপুর 12 থেকে ওই পর্যন্ত শ্যামলী বন্ধু অটোতে, গল্প করতে করতে আমার
আসলে আমার বলতেই লজ্জা লাগতেছে, এটা সম্ভব? কেন এগুলি করতেছি আমরা? মানে কিভাবে কন্ট্রোল করা উচিত আমি তা জানি না, কেমনে কন্ট্রোল করবেন। তবে আমি যতটুকু মনে করি ৫ তারিখে আবার একটা পয়েন্ট, ৫ই ডিসেম্বর কিন্তু ভোটার তালিকার নামীয় তালিকা হুম, শেষ, হুম। চূড়ান্ত। তাহলে আমাদের নেতা কখন আসবেন, কেমনে আসবেন, কবে আসবেন? আমি তো কিছুই আওয়াজ পাচ্ছি না, মানুষ তো হতাশা ভোগে। রিকশালাই বলতেছিল, তাই আমি বললাম উনি কোথায় খুবই ভোটার হবেন, হতাশ। কোন জায়গায় ভোটার হবেন, কেমনে হবেন, এটা তো আসলে মানুষকে হতাশা করে। ধন্যবাদ না, আপা। এখন আপনাদের কি মনে হচ্ছে যে বিএনপি একমাত্র সমস্যা? মানে জামাত যে এগুলো বলছে, অনেক কথা বলছে, এগুলো কোনো সমস্যা না? বা এনসিপি যা আপা করছে এগুলো কোনো সমস্যা না? মানে শুধুমাত্র জামাত বিএনপি নিয়ে সমস্যা তৈরি করছে দেশে। না আপা শুনেন, জামাত তো নিজেই এটা সমস্যা। ধর্মীয় লেবাস লাগানো, সারা জীবন ওই ট্যাক্স থেকে উঠতে অনেক কষ্ট লাগতেছে তার, অনেক ক্ষয়ক্ষতি। আমরা তো যখন কষ্ট লাগে কার, অন্যের বউ, অন্য মানে মানে অপরিচিত লোক গালি দিতে পারে, পরিচিত লোক যদি গালি দেয় অনেক কষ্ট লাগে। পাঞ্জাবে ২টা গালি দিছে, লাথি দিছে, অসুবিধা নাই। বাঙালি ২টা লাথি দেয়, এটা গায়ে লাগে। এই যে বিএনপি কথা বললেন আবার উঠাইলেন, খালেদা দিদিকে ক্যান্টনমেন্টে বাইক করে দিছিল, একটা কথা বলছিল আমাদের জেনারেলরা, এখন সবে রাগে মরে যাইতেছে আমাদের জেনারেলরা, অফিসাররা, আমাদেরকে তার দিয়ে কোনো নমিনেশন দেন নাই। তা আমি ডেকে ২ দিনে বলছি, তুমি কি কাজ করছিলা বলো, যেন দিবে। এই যে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে বাইক করে দিল মায়ের মতো বয়সী মহিলা, বিধবা মহিলা, সেনাপ্রধানের বউ, সেক্টর কমান্ডারের বউ, স্বাধীনতা ঘোষক, কি অবদান তোমার বলো? কোনো অবদান নাই। তো লজ্জা রাখো। তারা দিয়ে দেখা যায় আমি হইলে তোমাদের কাউরেই রাখতাম না, খুব মনে কষ্ট পাইছে। বাট মোট কথা হলো, এটা রাগের কথা বললাম আমি, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এবং আপনাদের মূল্যায়ন আজকে দেখেন মাঠ পর্যায়ে লোকজন কথা কাটাকাটি করে, বলে এই তুলি আপা কি কষ্ট না করছে, তুলি আপা মায়ের ডাক, তার বিরুদ্ধে একদম দাঁড়ায় গেছে। এটা কি যায়? এটা কি যায়? এটা কি হয়? এতে কি হবে? এই যে যারা খুচরা পার্টি আছে বিএনপিতে যাবে না, এটা ওই জামাতে যাবে। আর দোষ জামাতে দিয়ে লাভ নাই তো, জামাত তো সুন্দর কথা বলতেছে, আসেন আপনাদের জন্য উদার করে দিব। এই জন্য দরকার নেতা, নেতা সবার সামনে থাকবে। মোশাররফ ভাই কিছু মনে করেন, আমি 23 ওই ইয়েতে গেছিলাম, 28 তারিখ জনগণের সামনে গেছিলাম, আমার খুব লজ্জা লাগছে, নেতা সামনে থাকে, নেতাদের সবার আগে পলায় যায় গাড়িতে করে, এটা আমি ভাই সহ্য করতে হুম। পারিনি। আমরা একটু আমি মোশাররফ ভাই থেকে জনগণের সামনে হুম, ফুটপাতে বসেছিলাম, নেতা মরবে। হুম। আমাদের জিল্লুর ভাই, আমাদের যদি প্রথম ফখরুল মারা যেতেন, বিএনপি ওই দিনই ক্ষমতা চলে আসে, গর্ব নিয়ে থাকতো বিএনপি। আমার কিছু বলার নাই, আমি হতাশ। ধন্যবাদ ভাই। জি, আসসালামু মোশাররফ আলাইকুম। আহমেদ ঠাকুর, আমার মনে হয় প্রশ্ন করার আগে আপনি যদি ওনাদের প্রসঙ্গে কিছু বলতে চান আরকি, ওনাদের বক্তব্যের প্রেক্ষিতে। আমি প্রথমত বলি যে কোর্ট নিয়ে, হুম, কোর্টের কর্মচারীদের অবস্থা কি। আমি আপনাকে বলি কোর্টের কর্মচারী কেন, আপনি দেখুন যে কোন যুগ্ম সচিবের বাচ্চারা বাংলাদেশে পড়ে, কোন জয়েন্ট সেক্রেটারির বাচ্চা ছেলে মেয়ে বাংলাদেশে পড়ে। আমাদের ব্যাচের যারা আছে এরা সবাই রিটায়ারমেন্টে আসছে, আর আমার ওয়াইফের ব্যাচের যারা আছে এরা সবাই জয়েন্ট সেক্রেটারি, এদের একজনের বাচ্চা বাংলাদেশে পড়ে না। এবং এবং এই কি বলে, বছরে মিনিমাম $50,000 নিচে টিউশন ফি ওইসব ইউনিভার্সিটিতেও পড়ে না। $50,000 উপরে ওইসব জায়গায় বছরের টিউশন ফি ওইখানে পড়ে। আপনি আসেন এনবিআর, এমন একটা এডিশনাল কমিশনার দেখান যার পজিশন ডেপুটি সেক্রেটারি, ওকে দেখান আপনি, ওর কেউ কোনো বাচ্চা বাংলাদেশে পড়ে। তাইলে গেল অ্যাডমিনিস্ট্রেশন, গেল এনবিআর, ইলেকট্রিসিটি, একটা এক্সপিএন ডিপিডিসি দেন, এই যে ডেস্কো দেন, এদের কারো বাচ্চা বাংলাদেশে পড়ে দেখান। ওয়াসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কোন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বাচ্চা বাংলাদেশে আছে দেখান। গ্যাস, তিতাস তিতাস গ্যাস কারো নাই। তাইলে আমি আপনাকে বলি, প্রথমত এনবিআর কে ট্যাক্সেশন সিস্টেম পুরাটা বিদেশিদের হাতে দিয়ে দেন,
এটা তো সিকিউরিটির কিছু নাই। কোর্ট তো আমার সিকিউরিটির প্রশ্ন আছে, কোর্ট দিয়ে কি আসছে যাচ্ছে, কি ছেড়ে দিচ্ছে, কি বের হচ্ছে না হচ্ছে, এইগুলি প্রশ্ন আছে। আমাদের বেশ কিছু বিশেষজ্ঞরা বলতেন যে এয়ারপোর্ট এবং পোর্টে এই যে সিস্টেমটা যেটা, যে এইটাকে নিয়ে ঝামেলা, সিকিউরিটি সিস্টেম ঝামেলা বলছেন। এনবিআর তো কোনো ঝামেলা নাই, এনবিআর পুরাটা ছেড়ে দেন, উপরে লেভেল ছেড়ে দেন, ট্যাক্সেশন আরোপ করবে, ট্যাক্স নির্ধারণ করবে, ট্যাক্স করবে, আদায় করবে। দুই গ্রুপ, বিদেশি আইনে বসাই দেন, বাঙালি সব কেরানি বানা দেন। ইলেকট্রিসিটি পুরাটা ছেড়ে দিতে পারেন। আপনি ওয়াসার পানি নিয়ে তো আর কিছু বলার নাই। ওয়াসার পানি এইটাতে 3-4 বার ফিল্টারিং এর পরে এই পানি আসছে। তো আসেন গ্যাস নিয়ে, আপনি বলেন তো গ্যাসের চুরিটা কি পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, গ্যাসের চুরিটা কি পরিমাণ। আপনি যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যান, ওর 5 লাখ টাকা গ্যাসের বিল, ও দেয় হচ্ছে 2 লাখ টাকা, 1 লাখ টাকা দেয় হচ্ছে ওদেরকে, বিল দেয় 1.5 লাখ টাকা, ও দেয় 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা ঘুষ দেয় আর 1.5 লাখ টাকা বিল দেয়, আর বাকি 2 লাখ টাকা গভর্নমেন্টের লস। মানে বেসিক্যালি গভর্নমেন্টের লস 3.5 লাখ টাকা। আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছে, একবার গড়ে হরিবল বললাম, কোন ইন্ডাস্ট্রি আছে এই যে গাজীপুর থেকে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত বের করেন, গ্যাস বিল দেয়, ইলেকট্রিসিটি বিল দেয়, 50% গ্যাস বিল ইলেকট্রিসিটি বিল দেয় কিনা। আপনি যতগুলো সিএনজি স্টেশন আছে, সিএনজি ফিলিং স্টেশন, আপনি দেখাবেন 50% গ্যাসের বিল দেয়। ও কত টাকা বেচে আর কত টাকা গ্যাস বিল দেয় মাত্র। তো এটা পুরাটা সমস্ত সিএনজি স্টেশন ঘাট ধরে বাঙালি যা আছে এতদিন খাইছো, ওরা আনেন, আইনা ওইখানে অন্য লোক বসায় দেন। তো এরপরে আমি আপনাকে আমি বলি যে 111 এর কথা মনে আছে নিশ্চয়ই, 41টা টাস্ক ফোর্স হয়েছিল 111 এর সময়। হাসিন ভাই কি লেভেলে ছিলেন আমি জানি না। 41টা টাস্ক ফোর্সের মধ্যে এরা ম্যাক্সিমাম ছিল 24 বিএম এর, এইরকম 24 লং কোর্সের ম্যাক্সিমাম মেজরিটি ছিল। 41টার মধ্যে 35টা রিজাইন করছে 111 এর পরে, 35টা রিজাইন করছে, এবং 35টাই ডাকাতি করছে, বিভিন্ন বাসা বাড়িতে রেইডের নামে ডাকাতি করছে। 35টা চাকরি ছেড়ে দিয়েছে, মানে ওরা চাকরির দরকার নাই। এখন আসেন প্যাম্পাস দিদি, প্যাম্পাস সচিব ডক্টর ইউনূস যে পরিমাণ সাপোর্ট পাইছেন, আপনি 91 সালে মনে করে দেখেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসার পরে 3 দিনের মধ্যে বলছে আমি একদিনও শান্তিতে থাকতে দিব না। শেখ হাসিনা বলছে আমি একদিনও শান্তিতে থাকতে দিব না। তো ডক্টর ইউনূস তো এটা শুনেন নাই। ডক্টর ইউনূস যখনই ডাক দিছে, আমাদের ফখরুল ইসলাম আলমগীররা সবাই গিয়ে হাজির হয়েছে, আপনি করেন যেটা করেন। আপনি আওয়ামী লীগকে ইয়ে করছেন, ব্যান করছেন, বিএনপির সাথে আলাপ করছেন। এটা যে অন্যভাবে করা যায়, তো এটা তো ডিল করা যায়, বিষয়টা তো জানেন। 1 নাম্বার 2, আপনি পুরো খেলার মাঠ চেঞ্জ করছেন। আমি সারা ইন্টারন্যাশনালি আমি আওয়ামী লীগকে পরাজিত করব। আওয়ামী লীগ যাদের নামে মামলা আছে, এরপরে ব্যানার 3 জন লইয়া তো যাইতে হবে নমিনেশন সাবমিটের জন্য, ওর সাথে 3 জন লোক যাইতে পারবে ইউএনও অফিস পর্যন্ত, ডিসি অফিস পর্যন্ত। বাস্তবতা কি তাই বলে? আচ্ছা, তো এটা করলেন, করে আপনি এখন বলেন যে, আমি আপনাকে বলি যে আপনি পলিটিশিয়ানদের দোষ দেন। রিফর্মের বুড়া বলি, ইয়াবা মোদি কেন এমপি হইতে চায়, এটা কি কোয়েশ্চেন করছেন? এই শহীদুল ইসলাম পাপুর লক্ষ্মীপুর থেকে কেন এমপি হইতে চায়? চূড়াচালানি কেন এমপি হইতে চায়? এমপিটা হওয়ার জন্য কারণ কি? ওর বিজনেস কি পার্লামেন্টে? আর আমার পার্লামেন্টে বিজনেস নাই কেন? বা হাসিন ভাইয়ের পার্লামেন্টে বিজনেস নাই কেন? পার্লামেন্টে ওর বিজনেসটা কি? ইয়াবা মোদির বিজনেসটা কি? ইয়াবা মোদির পরে ইয়াবা মোদির বউ এমপি হবে, ওর বিজনেস কি? আপনি ওইটা ডিফাইন করতে পারছেন? ডিফাইন করতে পারেন নাই। কারণ
আপনি নির্বাচন হওয়ার পরে পরেই 300 জমিদার তৈরি হয়। আপনি এই সিস্টেমটা বন্ধ করেন নাই তো। আপনি প্রথমেই তো বলবেন যে এই সিস্টেম, উপরে উপরে আরো 100টা নতুন জিনিস তৈরি করলেন, 100টা নতুন জমিদার তৈরি করলেন, ওই যে আপার হাউসের আরো 100টা জমিদার তৈরি করলেন, 100 সুপার জমিদার তৈরি করলেন, আরো 300 আর 100 400 জমিদার হইলো, জনগণের উপর আরো চাপ বাড়লো। আপনি ডক্টর ইউনূসের কথা বলেন, ডক্টর ইউনূস এই যে ক্ষমতা আসার পরে গভর্নমেন্টের খরচ বাড়ছে না কমছে? গভর্নমেন্টের খরচ বাড়ছে, আর রেভিনিউ বাজেট বাড়ছে, আর ডেভেলপমেন্ট বাজেট কমছে। তো আপনি যে সারা জীবন যে চিৎকার করলেন গভর্নমেন্টের হাত ছুটো করো, গভর্নমেন্টের হাত ছুটো করো, গভর্নমেন্টের হাত ছুটো করো, ওয়ার্ল্ড ব্যাংকের প্রস্তাব, ওইটাও তো করেননি আপনি। আপনি জানেন যে 44টা, শেখ হাসিনার 78টা সচিব ছিল, তার মধ্যে 44টা সচিব এখনো আছে। 78 জন সচিবের মধ্যে একজন সচিবের চাকরি গেছে, বলছে তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন না, আমাদের ফেরদৌস ভাইদের পক্ষে ছিলেন না। তো তার চাকরি গেল, আর বাকি থাকলো 77টা। 77টার মধ্যে সবগুলি নর্মাল রিটায়ারমেন্ট হয়ে গেছে। এমনকি সাতক্ষীরা ক্র্যাকডাউনে যে বিএনপি কম, জামাত বেশি হয়েছে। সাতক্ষীরা ক্র্যাকডাউনের নেতৃত্ব যে দিয়েছে ম্যাজিস্ট্রেট হিসাবে, নিজে ম্যাজিস্ট্রেট আর তার ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছে। জানা যায় যে ওইখানে যশোর বর্ডার থেকে বিজেপি কি বলে বিএসএফ নিয়ে আসছিল। তো ওই হারামজাদা নাজমুল আহসান ও এখনো এই নর্মাল রিটায়ারমেন্টে গেছে। কার মিনিস্ট্রি থেকে জানেন? রেজওয়ানার মিনিস্ট্রি থেকে। রিজওয়ানাকে আমরা যখন বলছি বিভিন্ন ইয়েতে যখন গালিগালাজ দিচ্ছি, রেজওয়ানাকে জিজ্ঞেস করছে একজন আমাদের যে আপনি ওরে রাখছেন কেন? বলছে ওকে এখান থেকে সরাইলে আমি রিজাইন করবো। এত প্রেম হাসিনার লোকজনের জন্য, এত প্রেম। তো ডক্টর ইউনূস কি করছেন? হোয়াট হি হ্যাজ ডান? আমি ঘরের কর্তা, আমার কথা মতো চলবে, আমার মতো চলবে। আমি তো প্রথমেই শেখ হাসিনা 78টা সচিবকে আমি চেক করে দিব পরের দিনই, যে 25 বছর চাকরি হয়েছে, বাড়িতে যাও, বাড়িতে যাও, আর তোমাদের বিরুদ্ধে যার বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ আছে আমি এদেরকে পরে কল করব, আর এদের পাসপোর্ট গুলো রেখে দিব, পাসপোর্ট গুলো রাখবো, এদের সবগুলোর আইডি কার্ড এনআইডি ব্লক করব, যেন দেশ ত্যাগ করতে না পারে। যারা যারা চুরি ডাকাতির সাথে নাই, খুন খারাপির সাথে নাই, এরা শুধু দেশের বাইরে যেতে পারে, বাকিগুলো যেতে পারবে না। আস্তে আস্তে ধরবো আমি। আসুন, তো এই জন্য আমি আপনাকে বলতেছি যে আপনাকে হাসান আরিফ একবার হাইকোর্টে গেলেন, একবারই উনি উপদেষ্টা হওয়ার পরে একবার হাইকোর্টে গেছিলেন। তো হাইকোর্টে যাওয়ার পরে উনাকে তার সিনিয়র জিজ্ঞেস, স্যার আপনি এই ছোট বড় মিনিস্ট্রি থেকে ছোট মিনিস্ট্রিতে যাইতে রাজি হইলেন কেন? উনি বলছেন বাবারে, আমার কাছে ডিমান্ড হলে 1000 কোটি টাকা, তো আমি তো 1000 কোটি টাকা দিতে পারবো, জোগাড় করে দিতে পারবো না। ডক্টর ইউনূসের অজান্তে হাসান আরিফের জায়গায় এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার পোস্টিং হয়েছে। আপনি বলেন, আপনারা তো দুইজনই লেফটেন্যান্ট কর্নেল লেভেলে লোক ছিলেন, আপনারা দায়িত্ব দিচ্ছেন না? আপনার ব্যাটালিয়ানে, আপনার ইয়ার লেভেলে, নিচের লেভেলে, বিভিন্ন লেভেলে জায়গা দিচ্ছেন না? যে ছেলেটা ইনএফিশিয়েন্ট আপনি ওকে ওই জায়গায় দিবেন? যার কোনো অভিজ্ঞতা নেই ওকে ওয়ারে ব্যাটলে পাঠাবেন? আপনি ডক্টর ইউনূস, আপনি হেড অফ দ্য গভর্নমেন্ট, আপনি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার মতো একটা ছেলেকে আপনি এলজিআরডি মিনিস্ট্রিতে পাঠানোর জন্য, যে মিনিস্ট্রিটা অন্য 10টা মিনিস্ট্রির সমান, সে আইসেই প্রথম এজাজকে দিচ্ছে এই যে উত্তর সিটি কর্পোরেশনে। জানা যায় 300 কোটি টাকা লেনদেন হচ্ছে, 300 কোটি টাকা চুক্তি হচ্ছে, যে তুমি 300 কোটি টাকা এখান থেকে দিবা। এজাজের অভিজ্ঞতা কি? কোনোদিন চাকরি করেনি এজাজ, কোনোদিন কোনো বড় প্রতিষ্ঠান চালাই নাই। তো এইগুলা কি ডক্টর ইউনূসের জ্ঞাত সারে নলেজের বাইরে হয়েছে? আপনি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তার থানায় 453 কোটি টাকা নিয়েছেন। হাসিম ভাই আপনার থানায় কত কোটি টাকা এডিবি গেছে আপনি খবর নেবেন? আমি আমার বাংলাদেশ সবচেয়ে বড় থানা যেটা বানিয়াচং 15 ইউনিয়নে থানা,
ওইখানে খবর নিয়েছি 1,14,00,000 টাকা গিয়েছে। তো আমার থানা থেকে মুরাদনগর তো এমনি অ্যাডভান্স, কুমিল্লার সবগুলো ডেভেলপমেন্ট কাজ অ্যাডভান্স। আপনি 400 গুণ বরাদ্দ দিলেন। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হাসিনা, হাসিনা তো টুঙ্গিপাড়ায় অন্য থানার থেকে 400 গুণ বেশি বরাদ্দ নাই। ওইখানে 453 কোটি টাকা একটা থানায় কোথায় করবে ভাই, কোথায় খরচ করবে? আমি 5 বছর ডেভেলপমেন্ট চালাই আসছি, এই যে আমার বানিয়েছে আজমেরীগঞ্জে 2 থানায় জেলা মন্ত্রীর পক্ষে। এইখানে জাস্ট অর্ধেক কাজ হবে, অর্ধেক হবে না। আমি আপনাকে বলি যে এই কয়েকদিন আগে আমার বাড়ির সঙ্গে একটা 1.5 কিলোমিটার একটা রাস্তা হচ্ছে, জাস্ট 2 ইঞ্চি ঢালাই দিছে, হাত নিচে দিলে উঠে যায়। সে এসি গেছে, মানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সিলেটের। পরে গ্রামবাসী যখন জিজ্ঞেস করছে যে স্যার এটা যে 2 ইঞ্চি ঢালাই দিছে, এই যে দেখেন আঙ্গুল দিলে উঠে যায়, ও বলে এর নাম লিখো আর পুলিশে দিবা। আমি অন রেকর্ড বলতেছি, অন রেকর্ড 100 জন সাক্ষী দিবে ওই সিলেটের এলজিআরডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এলজিআরডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার গ্রামের লোকজনকে বলতেছে ওর নাম লিখো পরে পুলিশে দিবা। ওইখান থেকে এই এক্সিএন পলাইয়ে চলে গেছে। এক্সিএন ওই উত্তর দিতে হবে দিকে ওইখান থেকে চলে গেছে, পেছন থেকে চলে গেছে এক্সিএন। তো এই যে পরিস্থিতি, টাকা ইনকামের যে ব্যবস্থা করছেন, যে এইটা কি, এইটা কিভাবে, এটা ডক্টর ইউনূস দায়ী না? দায় হবে না? ডক্টর ইউনূস কোন দায় নাই? বেগম খালেদা জিয়ার সামনে আমি আপনার যদি এইটা এই ঘটনাটা যায়, উনি কি ওই সোয়ার্ডের ইঞ্জিনিয়ারকে রাখতেন এবং ওই এলজিআরডি মিনিস্টারকে রাখতেন? আপনার বিমানের এক মন্ত্রী উনি $1100 আর $900 ওই যে হজের ফ্লাইটের পরের দিন ওকে উড্র করছেন, বলছেন মন্ত্রিত্ব নাই। তো এখন আমি নামটা বলছি না এই জন্য যে ভদ্রলোক এখনো বিএনপির পলিটিক্সে আছেন, পদেও আছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই যে এইখানে আপনাকে বিএনপি সাহায্য না করলে এই গভর্নমেন্ট 15 মাস থাকতে পারতো না। কারণ আওয়ামী লীগের যে কয়জন মানুষকে ধরে দেওয়া হয়েছে, এই কয়টাই হত্যা মামলার আসামি, এদেরকে বিএনপি ধরে দিতে। জামাত একজনকে ধরে দেয়নি। জামাত গোপনে 10 কেজি 20 কেজি আদা মন চাল পাঠাইছে বাড়িতে, এবং সে মনে করে যে এদের কাউকে আনলে, আমার এখানে তো ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, থানা কমিটি আছে, আমার এখানে গ্যাপ নাই, তো কোন জায়গা দেওয়ার জায়গা নাই। তো সেইখানে এই কাণ্ডটা হচ্ছে। তো এই কাণ্ডটার মধ্যে এখন সর্বশেষ আমি বলছি যে ডক্টর ইউনূস যে পরিমাণ সুবিধা পাইছেন, এটা আর কোনো গভর্নমেন্ট পায় নাই। এবং উনি এই বাচ্চাগুলি আগামী 50 বছর আমার পলিটিক্সে থাকবে, আগামী 50 বছর আমাদের রাজনীতি থাকবে। এদেরকে যে একেবারে নষ্ট করে দিলেন, এদেরকে কোটি টাকার যে দেখালেন, কোটি টাকার পদগুলি যে অর্জনের পদগুলি যে দেখাইছেন, এইগুলো সবগুলো এক একটা ডাকাত হবে। আমি লিখেন, আমি বলতেছি, এবং এইগুলো এক একটা ডাকাত হবে। এইগুলো এক একটা বিভিন্ন সময় গভর্নমেন্ট বিভিন্ন পজিশনে যাবে এবং 7 বছর 10 বছর করে জেল কাটবে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন এক একটা ডাকাত হবে। আপনাদের এক নেতা কুমিল্লায় বলেছে যে এদের বংশ পরিচয় নাই। তো এইভাবে কি আসলে বলা ঠিক ওদেরকে? মানে ভাই আমি বলছি এদেরকে এই বয়সে যে পথটা দেখাইছেন, আমরা ওই বয়সে 90 সালে আমাদের বয়সটা 28-29 বছর। 90 সালে আমরা কারো কাছ থেকে 1000 টাকা নিতে হবে যারা চিন্তা করে নাই, এরা এখন এটা কোটি টাকা দিয়ে শুরু করে। আমি আজকে বলতেছি একটা সেতু পেস্টিসাইড নামে একটা ওই জায়গায় একজন গেছে, সে একটা দলের নাম বলতেছে এবং তাদেরকে বলতেছে যে টাকা দিবা আর নইলে তোমার এটা ভাঙিয়ে দেবো পার্থপত্র। ঢাকা কলেজে কোন একটা সংগঠন করতো, সে আমার কাছে এই যে এখন আমি পাঠাই দিতে পারি, হাসিন ভাই আর ফেরদৌস হাসান দুইজনকে সবগুলো মেসেজ চালাচালি পাঠাই দিতে পারি। সে বলছে উমুক পত্রিকা আর ভাই আপনার কথা ঠিক আছে। এই ছাত্রদের নষ্ট হচ্ছে ডক্টর ইউনূস, এটা আমি প্রথমেই বলছি এদের রাজনীতি আইনা ক্ষমতায় বসাইয়া ডক্টর ইউনূস এই জন্য দায়ী। আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি, শেষ করব। বেগম খালেদা জিয়া হয়তো পিএইচডি করেন না, ডক্টরেট করেন নাই,
কিন্তু আমি বলছি 1990 সালের 9 বা 10ই ডিসেম্বর, 6 ডিসেম্বর এরশাদের পতন হলো। 9 বা 10 তারিখে ব্যারিস্টার মওদুদের বাসার, গুলশানের বাসার ইয়াতে, গুলশানের বাসার এই যে উনার নিচে একটা চেম্বার ছিল ড্রয়িং রুমের পাশে, ওই চেম্বারের চেয়ার টেবিল কিছু ফুলাফান দিয়ে ভেঙে আসছে। আসার পরে এরা ম্যাডামের সাথে দেখা করতে আসছে 27 চেম্বারে। মনে করছে ম্যাডামকে বলে খুব ভাবা নিবে আর কি। তো ম্যাডাম চিৎকার করে বলতেছেন যে এই আমান, উনার কাছে খবরটা চলে আসছে, আমান। তো আমি গেছিলাম, দাঁড়ালাম, আমি অফিস চালাই তখন, অফিস সেক্রেটারি। তো উনি বললেন যে আমানকে ডাকে। আমি ডাকছি না। তারপর উনি হাকিম, একজন সুবেদার ছিল, সুবেদার মেজর না কি জানি, হাকিম লতিফ, তাদের ডেকে বলে আমানকে ডাকো। আমি সবগুলো এক্সপেল করে দেবো মওদুদের বাসায় কে গেছে। তো যারা মওদুদ ভাইয়ের বাসায় গিয়ে ভেঙে আসছিল, মওদুদ তখন এই জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার মওদুদ, তো সবার কাছে মেসেজটা পৌঁছে গেছে যে কারো বাসা ভাঙ্গাভাঙ্গি করা যাবে না। উনি বলছে কে কে গেছে বের করে, আমি সবগুলো এক্সপেল করে দেবো। এক ঘটনায় কোনো মব হয় নাই, এক ঘটনায় ছাত্র দলের কেউ কোনো মবে পার্টিসিপেট করে নাই। তো এই জন্য আমি বলছি যে দেশান্তী বেগম খালেদা জিয়ার মা হিসাবে যেটুকুন ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ছিল, উনি 90 সালে ওনার বয়সটা কত, 90 সালে ওনার এজ কত, 45 সালে জন্ম হইলে ওনার এজ 45, বিলো 45। তো বিলো 45 এলআডি উনি যেভাবে কন্ট্রোল করে দিচ্ছে, একটা মেসেজ সিগন্যাল চলে গেছে যে এই ভাঙাভাঙি করা যাবে না। তো ডক্টর ইউনূস বুঝেন না। আমাকে বললে, কেউ যদি বলে যে ডক্টর ইউনূস বুঝেন না অ্যাডমিনিস্ট্রেশন, আমি বুঝবো না। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আপনার থেকে পরে সুযোগ হলে শুনবো যে আপনি বলছেন যে ওরা ডাকাত হবে বা ওরা 1 কোটি টাকা নিচ্ছে না। এরা এখন ওরা তো বলে যে বিএনপি চাঁদাবাজ, চাঁদাবাজকে আমরা চাঁদাবাজি বলবো, এরকম বলে আরকি। তো এই কথা অবশ্য আমি শেষের দিকে আপনার কাছে শুনবো, শেষ বক্তব্যে। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছে যেটা শুনতে চাই যে যদি মানে ভোটে ভালো না হয়, এই সরকারে ভালো হয়, তাহলে 2 জন উপদেষ্টা কেন তাদের ফুল টাইম এই সরকারে থেকে আবার তারা নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছে? তো নির্বাচনটা একটা লোভনীয় কিনা? যে শুধুমাত্র বিএনপি বা বিএনপি বা জামাত ইসলামী যে নির্বাচনের স্বপ্ন দেখছে তা তো না। আমরা তো দেখছি যে এনসিপি আরো বেশি নির্বাচনের স্বপ্ন দেখছে। আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো অনেকেই নাকি নির্বাচনে অংশগ্রহণ করবে। আর 2 তরুণ নেতা যাদেরকে মানুষ আস্থা বিশ্বাস করেছিল, তারা এখন মানে বিপ্লবের তো উদ্দেশ্য ছিল না যে তারা ক্ষমতায় থাকবে। তো তারা ক্ষমতা ভোগ করেছে, এখন আবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে। কেন? প্রথম ভুলটা হয়েছে যে এই স্টুডেন্ট ফ্রন্টটাকে এই সময় দল গঠন করাটা ওদের ঠিক হয়নি। ওরা ইলেকশনটা হয়ে যাওয়ার পর দলটা গঠন করতো, 4 বছর রাজনীতি শিখতো, পরের টার্মে গিয়ে যদি তারা ইলেকশন করতো, এটা একটা ইয়ে থাকতো, ক্লিনলেস থাকতো। এবং এই যে জুলাই রক্তের সাথে কিন্তু এই এনসিপিও ইয়ে করেছে, বেইমানি করেছে জুলাই রক্তের সাথে, জুলাই যোদ্ধাদের রক্তের সাথে। আমি একজন জুলাই যোদ্ধা হয়ে বলছি, এনসিপিকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসতাম, কিন্তু ওরা ডিরেলড হয়ে গেছে। ওরা স্ট্র্যাটেজিক 2টা মিস্টেক করেছে। ফার্স্ট অফ অল, যদি ভালো ভদ্রলোক বসেন, তারা ভালো চিন্তা করতে শিখবে দেশের জন্য, মানুষের জন্য, দেশটা আগাতে পারবে। উই ওয়ান্ট দি ট্রু ম্যাটেরিয়ালস দিস টাইম। এইবার 300 আসনে প্রতিটা দল থেকেই যেন ভালো ভালো লোকগুলো আসে, এটাই জনগণ আশা করে। আমিও পাবলিক হিসেবে, আমজনতা বলেন না যাই বলেন, আমিও তাই আশা করি। বিএনপির শুভকামনা রইল। আচ্ছা, এনসিপির ব্যাপারে যে বললাম, এনসিপি ডিটেল স্ট্র্যাটেজিক মিস্টেক। সামনে কি হবে আমি জানি না। জুলাই যোদ্ধারা, আজকে পরিষ্কারভাবে বলে দিই, এনসিপি মানেই কিন্তু জুলাই যোদ্ধা ভাইবেন না। এনসিপি জন্মগ্রহণ করেছে জুলাই যোদ্ধাদের ভ্রূণ থেকে, কিন্তু এনসিপিতে জুলাই যোদ্ধার মেজর একটা অংশ এনসিপি থেকে সরে গেছে, দূরত্ব হয়ে গেছে। ইটস দেয়ার ফেলিওর অফ দ্য এনসিপি পিপল। এবং ওই যে বললেন যে কিছু টাকা পয়সা এটা খাইছে, সত্য, আমি বললাম সত্য, ভাই যেটা বলেছে এটা সত্য। ভাই তো অল্প একটু বলছে, এরকম আরো অনেক আছে। এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশনটাই তো প্রথম অনেক কারচুপির মাধ্যমে অনেক কিছু হয়েছে। রয়্যাল ইনফ্লুয়েন্স, ওই দাদাদের ইনফ্লুয়েন্স, কিছু ক্যান্টনমেন্টের ইনফ্লুয়েন্স, কিছু আসিফ নজরুলের ইনফ্লুয়েন্স, এগুলো হয়েছে।
বাট যা হোক জনগণ মাইনা দিছে, দেশটা চলতে থাকুক, দেশটাতে হজবরলের জন্য কন্ডিশন না আছে। এই দেশটা হজবরল হয়ে গেলে কি হবে, তৃতীয় পক্ষ ফায়দা লুটবে। তৃতীয় পক্ষ বললে আর্মিরে ভাইবেন না, মানুষ শুধু তৃতীয় পক্ষ বলতে উত্তরপাড়া আর আর্মি ভাবে, নো, আর্মি ইজ এ প্যাট্রিয়টিক অর্গানাইজেশন। এই যে কিছু রিসেন্ট যে গণহত্যা বা জুলাই হত্যা এই সমস্ত কিছু বর্ণ, এটা হাসিনার কিছু পাঁচাটা গোলাম দ্বারা। আর্মি দেশপ্রেমিক বরাবর, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। হাতে গোনা কয়েক ডজন ওই হাসিনার পাঁচাটা গোলাম দিয়া আর্মিকে বিচার করবেন না, আর্মি অবশ্যই দেশপ্রেমিক। এই যে কাজগুলা করলো, এগুলা কি হবে? আমি বিএনপিকে এই জন্য বললাম, বিএনপি অনেক ভালো রোল প্লে করতে পারতো, এই প্রতিটাতে হ্যাঁ না 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 বলে দরকার ছিল, আরো লোক ধরায় দরকার ছিল। ভাইকে একটু দ্বিমত করি এই জায়গাটায় বিনয়ের সাথে। বিএনপি যেমন কিছু কিছু লোক ধরায় দিছে, মামলা দিছে, মামলার জায়গায় আবার মামলা বাণিজ্য করছে, এটাও কিন্তু বাজারে আসছে। এটা থেকে একটু কারেকশন দরকার আছে আমার মনে হয়, এটা আমার সাজেশন, আপনি গ্রহণ করতে পারেন নাও করতে পারেন। আচ্ছা, জামাত ধরায় দেয়নি কিনা, দিছে কি দিছে না আমি জানি না, বাট বিএনপি এই রাঘব বল কিছু পালাইতে সহায়তা করছে, এটা কিন্তু মানুষ জানে, সোশ্যাল মিডিয়াতে আসছে। আমার কাছে নাম জানতে চায়েন না, বিকজ আমি এম্বারাস করতে চাই না, বিব্রত। এর আগে কিন্তু একটা টক শোতে এম্বারাস দুইজন কলিগ, মেজর আমিন আহমেদ আনসারির সাথে আরেকজন আমাদের বিএনপির এক ভাই খুব মানে প্রেশার দিচ্ছিল, নামটা বলে দিচ্ছে, এরপরে উনি চলে গেছে, ছিলেন না। তখন আমি বলছিলাম, যান অমুক দেশে কার অ্যাকাউন্টে ঠিক এক্স্যাক্টলি 8 দিন আগে কত টাকা জমা হয়েছে খোঁজ নেন। কেন রে ভাই, আমাকে কেন অ্যালাউ করেন ল্যাংটা করতে? আমি তো ল্যাংটা করতে চাই না কাউকে, আমি পজিটিভ সমালোচনা করতে চাই, যাতে সবাই আমরা সঠিক পথে ফেরত আসি। এখন যদি ভবিষ্যতে কেউ আমাকে প্রেশার দেয়, আমি কিন্তু নাম, নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সহ বলে দেব, আই হ্যাভ ইনফরমেশনস, ডোন্ট আস্ক মি অল দিস। হ্যাঁ, আচ্ছা, আমাকে বিএনপি রাজনৈতিক দল কেন মানুষকে বিএনপিকে সমালোচনা করে বেশি, এটা বুঝতে হবে। বিএনপি ইজ এ মেজর পলিটিক্যাল ইনস্টিটিউশন ইন দিস কান্ট্রি। আফটার দিস জুলাই, বিএনপির একটা নৈতিক দায়িত্ব ছিল, মানুষ তাকায় ছিল বিএনপির দিকে, মানুষ আশা করেছিল বিএনপি থেকে, মানুষের প্রত্যাশাটা বেশি ছিল বিএনপি থেকে। তো সেইখানে গভর্নমেন্টকে আরো সহযোগিতা, আরো ভুলভ্রান্তি ধরায় দেওয়া উচিত ছিল, যে অমুককে এই চেয়ারে দিবেন না, ঠিক আছে, এই জিনিসগুলোকে দেওয়া যাবে না, এই কুলাঙ্গার। আমি এখনো বলতে পারি টেলিকম সেক্টরে একটা কুলাঙ্গার আছে, এডিশনাল সেক্রেটারি, যে ব্ল্যাক আউট করেছিল ইন্টারনেটের সব, সে বহাল তবিয়তে আছে। সে বলছে যে আমি আগে রেজিমের সময় ভুক্তভোগী ছিলাম, আছে। ও চোরের বাচ্চা, কয়শো কোটি টাকা আছে। দুদক সাহেব কি করেন, দুদক এডিশনাল, ওখানে এডিশনাল সেক্রেটারি কয়টা আছে খোঁজ দেন, ইজিলি বুঝে যাবেন। পলকের সাথে কাম করেছে, আকাম করেছে। পলক যখন ব্ল্যাকআউট করে, ইন্টারনেট ব্ল্যাকআউট করে, দিস বাস্কেট ওয়াজ দেয়ার। আমি নামটা আজকে বললাম না, কেউ তেরিবির করবে, নাম কেন, ওর আন্ডারের শুদ্ধ আমি খুলে ফেলবো, প্যান্ট তো খুলবোই, আন্ডারের শুদ্ধ খুলে ফেলবো, বিকজ আই ডোন্ট কেয়ার। আমার তো কোনো ইয়ে নাই, পদ বা কোনো কিছু লোভী না, আমি রাজনীতি করি না, আমি দেশনীতি করি, আমার দেশ আগে, তারপরে সব, কোনো কথা নাই। এইগুলা বুঝতে হবে। তো এখন আমি আশা করব বিএনপি ভবিষ্যতে যে সমস্ত দিবে বা ভুলভ্রান্তি করেছে, এগুলা সংশোধন করে আসবে। আমার ভাইয়ের মাধ্যমে আমি মেসেজটা দিতে চাই, সংশোধন করে আসেন, বিকজ উই আর আপসেট, উই আর লিটল, আই এম টেলিং ইউ, উই আর আপসেট। আপনার এলাকায় আমি 96 সালে ডিউটি করে আসছি, আই ওয়াজ মেজর অ্যাট দ্যাট টাইম। আজমিরিগঞ্জে, বাইনাচং, এসব আমি পায়ে হাইটে গেছি, রাস্তা ছিল না তখন, রাস্তা ছিল না, বন্ধের উপর দিয়ে হাইটে গেছি। শেষ করবেন প্লিজ, আমরা শেষ করব। জি, তা আমার কথা হচ্ছে, এই গভর্নমেন্ট যে কয়দিনই আছে, আমরা যাতে কনস্ট্রাকটিভ রোল প্লে করি, সবাই সমালোচনা করি, দলমত নির্বিশেষে, যাতে আমরা একটা ভালো নির্বাচন পাই, আমরা সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, আমি, আপনি, আমাদের ভবিষ্যৎ সন্তানরা যাতে এই দেশটাকে ভালো করে। আর ভারতের কোলে যেন কেউ না বসে, প্লিজ, আল্লাহর রাস্তে, যেই দলেরই, জামাত, তারপর অমুক তমুক, বিএনপি, যেই সমস্ত লোকজন আপনারা জানেন, আমি নামগুলো এখানে বলতে চাচ্ছি না, সোশ্যাল মিডিয়ার বদলে জানেন, ভারতের কোলে যারা বসছে তাদেরকে দল থেকে বের করে দেন, দলটা পরিষ্কার করেন, শক্তিশালী করেন, আবার ইমেজটা ফিরিয়ে আনেন। শহীদ জিয়া কিন্তু ভারতকে ডেকে আইনা বসায় দিয়ে, হ্যাঁ, এখানে হচ্ছে ভারত গত 16টা বছর ভারত রেখেছে, আবার সেই ভারতের কলেজে যদি আমি বসি, তাহলে জনগণ আমাকে ভোট দিবে, এই জিনিসটা বুঝেন না ভাই, এটা সবার বোঝা উচিত।
থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। হাসিনুর রহমান, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আমাদেরও একটা কথা বিএনপির কাছে, সব দলের কাছে, ভারত প্রেম বর্জন করুন, ভারতকে ঘৃণা করুন, ভারতকে ভাবুন তার কাটা ঝুলা সেই ফেলানির ঝুলন্ত লাশ। যত তাড়াতাড়ি ভুলবো ততই দেশের জন্য মঙ্গল। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। মোশাররফ আহমেদ ঠাকুর, আমি যেটা বলছিলাম যে তারা তো বলে যে বিএনপি চাঁদাবাজ, চাঁদাবাজকেই চাঁদাবাজি বলবো। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই দেখেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিল বিএনপির এক ডাক্তার উঠে দাঁড়িয়েছে এবং এটা প্রতিবাদ করেছে। তখন হাসনাত আব্দুল্লাহ মাইকে বলতেছিল যে আমরা চাঁদাবাজকে সারা জীবন চাঁদাবাজি বলবো। শেষ করবেন আপনার বক্তব্য আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন বলি, আমি কথার সাথে দ্বিমত নাই, চাঁদাবাজকে তো চাঁদাবাজি বলতে হবে। তো সেটা হচ্ছে যে এই ডক্টর ইউনূস এসে সবগুলি পৌরসভার চেয়ারম্যানকে গড়ে হরিবল যে উনি ত্যাগ করে দিলেন, তাদের পদ শূন্য ঘোষণা করলেন। পদ শূন্য ঘোষণার পরে ওইখানে ইওনো এবং ডিসিদেরকে দায়িত্ব দিলেন। ইওনো এবং ডিসিরা সবগুলো টেম্পো স্ট্যান্ড, সিএনজি বা বেবি ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এইগুলাকে ইজারা দিলেন। তো ইজারা নেওয়ার তো একটা কোয়ালিটি আছে, কয়েক কোটি টাকা, লক্ষ টাকা। তো ওইখানে যারা ইজারা নিলেন, তো এরা তো পলাতক, নিশ্চয়ই এরা পলাতক, গভর্নমেন্টের ডাইরেক্ট লোক না, ইনডাইরেক্ট অথবা বিএনপি। এখন যারা ওইখানে কাজ করতে যাচ্ছে, আগের যে ইজারাদারের যে লোকজন, এগুলো তো পলাইছে। এখন বিএনপির যে কর্মীটা গত 10 বছর বা 5 বছর ধরে বাড়ি ঘরেই ছিল না, ও ওইখানে যাচ্ছে তাকে হেল্প করতে, ইজারা টুল তুলছে। তো তখন দেখা যাচ্ছে যে বিএনপির এই কর্মী তারা উঠাচ্ছে। বাট এইখানে এই যে টোল উঠানোর সিস্টেমটা, এটার জন্য দায়ী কিন্তু ওই যে পৌর প্রশাসক, ডিসি বা ইওনো। এবং এরা নিশ্চয়ই গভর্নমেন্টের যে আমাদের সচিবালয়ের পারমিশন ছাড়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ে পারমিশন ছাড়া এই কাজটা করেন না। তো এই যে দায়টা, এই দায়টা কিছুটা আমাদের প্রধান উপদেষ্টার অফিসের গাড়িও আসবে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে যাই হোক, বাংলাদেশে আমি মনে করি যে হাসিন ভাইয়ের সাথে আমি একমত যে বাংলাদেশ তো মানুষ তো অতীত থেকে শিক্ষা নেয়, ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমার রিমার্কসটা হচ্ছে যে সবাই ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং ইতিহাসই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। তাই এইটা যেন সবাই মনে করেন, এটা যেন ভেবে চিন্তে কাজটা করেন, তাহলে তিনি নিজেও নিরাপদ থাকবেন, দেশবাসী নিরাপদ থাকবে। অসংখ্য ধন্যবাদ। জি, কর্নেল ফেরদৌস আজিজ। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল রাজনৈতিক দল সবার এবং এই বর্তমান সরকার সবার প্রতি অনুরোধ রাখব, যাতে আমরা সবাই দেশটাকে ভালোবাসি এবং ভালোর জন্য কাজ করি, সবাই সবাইকে সহযোগিতা করি। সরকারকে কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে। সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, জনগণ, পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোর সহযোগিতা ছাড়া সামনের দিকে এগোতে পারবে। দেশটা কিন্তু আমাদের, দেশটা ডক্টর ইউনূসের না। অতএব বুঝতে হবে যে আমরা তাকে চাইবো যে এই ভালো কাজটা করে, এটা আগায় দেওয়া যাক, আর তাকে কোন কোন জায়গায় ভুল করছে এটা তুলে ধরবো। এইগুলা আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিএনপির কাছ থেকে অনেক আগে আশা করেছিলাম, প্রথম থেকেই, যখন সরকার ভুলগুলা করছিল, ধরায় দেওয়া, এটা করা, চাপ দেওয়া, কিন্তু সেই জায়গাটাতে একটু ল্যাকিংস ছিল, বা কোনো ক্ষেত্রে অনেকাংশে ল্যাকিংস ছিল। এটা একটা বড় দল, অনেক হযবরল, অনেক কিছু হয়েছে, আমি জানি একটা দলের অনেক লিমিটেশন আছে, একজন নেতা বাইরে, আরেকজন প্রধান নেত্রী অসুস্থ, আই আন্ডারস্ট্যান্ড অল দিস লিমিটেশনস। তারপরেও কিন্তু সিনিয়র লিডাররা ছিল, অনেক দায়িত্ব ছিল। তা আমরা আশা করব আগামীতে, সামনে যে কয়েকটা মাস আছে নির্বাচনের জন্য, আমরা এই সময়টাতে দেশটাকে যাতে সুষ্ঠুভাবে নির্বাচনের দিকে আগানো যায় এবং কোনো বহিঃশত্রু যাতে নির্বাচন বানচাল করার চেষ্টা না করতে পারে। একটা জিনিস বুঝতে হবে, আমি পরিষ্কারভাবে বলে দিই, ভারত কিন্তু চাইবে না আমরা সুষ্ঠু নির্বাচন করব। অতএব এই যে রাজনৈতিক ভাই আছেন, আরো যারা শুনছেন, সবাই কিন্তু এইদিকে একটা কান খোলা রাখতে হবে, নজর চোখ কান খোলা রাখতে হবে, যাতে কোনো রকম দুষ্টামি ফাইজলামি আমার দেশটাকে নিয়ে কেউ করতে না পারে। আর